তাহলে আমাদের আলোচনা হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনি ও বর্ণ, তারপর হচ্ছে প্লাস দিয়ে আমরা দিয়ে প্রকরণ। তাহলে আলোচনার শুরু করার আগে আমরা দেখতেছি যে আমাদের ধ্বনি এবং বর্ণ প্রকরণ যেহেতু আমাদের অধ্যায়ের নাম, তাহলে আমাদের খুব ভালো করে জানতে হবে যে ধ্বনি বিষয়টা কি এবং বর্ণ বিষয়টা কি। এই বিষয়ে কোনো আমাদের ডাউট থাকলে হবে না। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, কারণ আমাদের সন্ধির ক্ষেত্রে এই অধ্যায়টি খুব প্রয়োজন, মানে সমস্ত জায়গায় উচ্চারণের ক্ষেত্রে এই অধ্যায়টি আমাদের খুব প্রয়োজন। মোটামুটি আমরা যে টপিকগুলি আলোচনা করব এর পরবর্তীতে, ধ্বনি এবং বর্ণ প্রকরণ যে ভালো বুঝবে সে পরবর্তীতে ওই অধ্যায়গুলো তার জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে। ধ্বনি এবং বর্ণ প্রকরণ শেখার আগে আমাদের অবশ্যই ধ্বনি এবং বর্ণ সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। গেল, তাহলে আমরা এই অধ্যায়টা সম্পর্কে ভালো বুঝবো। কারো যদি আমরা বাসা যেতে চাই, তাহলে ওই লোকের নাম এবং ওই লোকের ঠিকানা ভালো যদি জানি, তাহলে আমরা কিন্তু খুব সহজে ওই লোকের বাসা যেতে পারবো। ঠিক তেমনই যেটা আমরা পড়তে চাই সেই বিষয়টা সম্পর্কে আপনার যদি বেসিক ভালো ধারণা থাকে, তাহলে ওই বিষয় থেকে যে কোনো এমসিকিউ পরীক্ষা আসুক না কেন, তাহলে আপনার প্রশ্নটা দাগানো আপনার জন্য সহজ হয়ে যায়। দেখুন, আমরা কনফিউশন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। যেমন আমরা জানি যে আমাদের স্বরবর্ণ আমরা জানি স্বরবর্ণ আমাদের 11টি, ওকে। কিন্তু কিন্তু স্বরধ্বনি 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 কিন্তু আমাদের 60টি। এটা খুব বিভ্রান্তকরের মধ্যে আমরা পড়ি যে স্বরবর্ণ 11টি কিন্তু স্বরধ্বনি আবার 60টি। তাহলে বর্ণ এবং ধ্বনি বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে আমরা কেন স্বরবর্ণ 11টি, স্বরবর্ণটি 11টি থাকার পরও স্বরধ্বনি কেন আমাদের 60টি হয়ে যাচ্ছে। একইভাবে আমাদের ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ আমাদের 39টি, কিন্তু কিন্তু ব্যঞ্জন ধ্বনি এই ব্যঞ্জন ধ্বনি আবার প্রশ্ন আসলে তখন আবার 39টি দেখানো যাবে না, আমাদের দেখাইতে হবে 30টি। দেখেন কত একটা বিভ্রান্তকরের মধ্যে আপনি পড়বেন। প্রশ্ন কিভাবে আসবে আপনি বুঝতেই পারবেন না যদি আপনি এই ধ্বনি এবং বর্ণ বিষয়টা যদি না বুঝেন। ধ্বনি এবং বর্ণ বিষয়টা না বুঝলে এগুলো আপনি কখনোই পারবেন না এই প্রশ্নগুলোর উত্তর দাগানো। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে স্বরবর্ণ যদি 11টি হয় তাহলে স্বরধ্বনি কেন 60টি, তাহলে বাকি 4টি কী করলো? ব্যঞ্জনবর্ণ যদি 39টি হয় তাহলে ব্যঞ্জনধ্বনি কেন 30টি, কেন ওই বাকি যে আরও 9টি বর্ণ রয়েছে তারা কেন ধ্বনি নয়? সহজ প্রশ্ন। তাহলে আমাদের মোট যদি আমাদের বর্ণ হয়, তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে যদি আমাদের 50টি হয়, কিন্তু আমাদের মোট, তাহলে মোট বর্ণ আমাদের কয়টি হচ্ছে? মোট বর্ণ আমাদের 50টি, কিন্তু মোট আবার ধ্বনি আমাদের কয়টি হয়ে যাচ্ছে? মোট ধ্বনি হচ্ছে আমাদের আবার 37টি। তাহলে দেখেন চমৎকার আমরা আলোচনা করতে যাচ্ছি এই বিষয়গুলো যারা জানেন তার তো খুবই ভালো, যারা জানেন না খুব মনোযোগ দিতে হবে, কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি 100% ধ্বনি এবং বর্ণ প্রকরণ থেকে যে কোনো প্রশ্নে আসুক আপনি বিপদের মধ্যে পড়বেন, 100% বিপদের মধ্যে পড়বেন। কারণ এখান থেকে আপনার যে কোনো আপনি জানেন যে আপনার স্পর্শ বর্ণ বা স্পর্শ বর্ণ কয়টি? স্পর্শ বর্ণ আমরা জানি 25টি। কি কি? ক থেকে ম পর্যন্ত। কিন্তু যদি বলে স্পর্শ ধ্বনি কয়টি, তখন কিন্তু বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? এই যে আপনি ধ্বনি এবং বর্ণ জিনিসটা বুঝেন না এই কারণে, তখন কিন্তু অ্যান্সার হবে 23টি। তাহলে দেখেন এখানে বিপদে পড়বেন। তারপর দেখেন পরীক্ষা যদি আসে উষ্ম বর্ণ কয়টি, আপনি জানেন উষ্ম বর্ণ হচ্ছে আমাদের 4টি। কিন্তু যদি আসে উষ্ম ধ্বনি কয়টি, তাহলে হবে কিন্তু 3টি। তাহলে দেখেন এই প্রত্যেকটা জায়গায় যে আপনি ভুল করবেন এটা 100% ধরে নেন যে এই টাইপের প্রশ্ন আসলে আপনি ভুল করবেন। তাহলে খুব কম মানুষ আছে যে 100 জনের মধ্যে 10% মানুষও আছে কি না যে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝে। তাহলে দেখেন এখানে দেখেন কতগুলো প্রশ্ন, আপনি বিপদের মধ্যে পড়বেন। দেখবেন যে এমসিকিউ যখন আপনি প্র্যাকটিস করেন মুখস্থ করবেন, পড়বেন স্বর বর্ণ 11টি, স্বর ধ্বনি হয়ে যাচ্ছে 60টি, এটা আবার কেমন কথা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আবার 39টি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আবার 30টি, মোট বর্ণ হচ্ছে 50টি, আবার মোট ধ্বনি হচ্ছে আবার 37টি, স্পর্শ বর্ণ হচ্ছে আমাদের 25টি, কিন্তু স্পর্শ ধ্বনি হচ্ছে আমাদের 23টি,
উষ্ম বর্ণ হচ্ছে আমাদের 4টি, উষ্ম ধ্বনি হচ্ছে 3টি। তার মানে প্রত্যেকটা জায়গায় বর্ণ ধ্বনি নিয়েই প্রশ্ন করলে বিপদ। তার মানে আমরা বর্ণগুলো ভালো করে জানি, কিন্তু ধ্বনির কথা আসলেই কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ব। আশা করি এই সমস্ত বিষয়গুলো আমরা এই ক্লাসের মাধ্যমে সমাধান করব। খুব ধৈর্য সহকারে ক্লাস করতে হবে। আমি এখন যে ক্লাসগুলো নিচ্ছি, নিজের ভাই বোনকে যেভাবে পড়ানো হয় ধরে ধরে, এমন কোনো প্রশ্ন নাই যে আমি এটার ব্যাখ্যা দেব না, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেব। যারা এই আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি হয়েছে, আমাদের যে এই ব্যাচগুলোতে, তারা অবশ্যই লাকি যে আমরা 836টা পৃষ্ঠার ব্যাখ্যা দেব। মাতৃভাষা বইয়ে 836টা পৃষ্ঠা রয়েছে, 836টা পৃষ্ঠার আপনি ব্যাখ্যা পাবেন। তাহলে আশা করি এই সমস্ত প্রশ্নের আমরা এখন ব্যাখ্যায় আসব। আচ্ছা, দেখি এই ধ্বনি এবং বর্ণ আমাদের কখনো আর বিপদে ফেলাইতে পারে কিনা। আমি অবশ্যই আপনাদের কাছে শুনবো যে এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলো আমি পড়ানোর পরে আর কখনো আপনাদের জীবনে কখনো সমস্যা হয় কিনা। আপনি অবশ্যই জানাবেন যে যে আজকে আমরা ক্লাসটা শেষ করার পরে এই টাইপের প্রশ্ন আরও অনেক এর মধ্যে বিপদ আছে, অনেক বিপদ আছে। এত বিপদ না লেখি তাহলে আপনি ভয় খাবেন যে না, তাহলে তো এত উলট পালট হয় কেন আমার, এতগুলো প্রশ্ন অজানা কেন আমার। কোনো প্রয়োজন নেই। আপনি যে জিনিসগুলো জানেন সেগুলো দিয়ে আমি ধরে ধরে পড়াচ্ছি। আপনি অন্তত বিশ্বাস রাখেন যে পড়াগুলো আমরা মুখস্থ না, কোট কৌশল ছবি ছন্দ দিয়ে শিখব। আচ্ছা, ওকে, তাহলে আমাদের পড়া শুরু। আমরা এই পৃষ্ঠাটাতে পড়া শুরু করি। দেখুন, আমরা জানি স্বরবর্ণ, আপনাকে যেটা জানতে হবে আমাদের স্বরবর্ণ, স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি আমরা জানি? স্বরবর্ণ 11টি। আমরা আগে স্বরবর্ণগুলোকেই লিখি, স্বরবর্ণ 11টি। এই স্বরবর্ণগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, কয়েকটি ভাগে ভাগ করা যায়। মাত্রার উপর ভিত্তি করে ভাগ করা যায়, উচ্চারণের উপর ভিত্তি করে ভাগ করা যায়। তারপর কি? তারপর এগুলোকে আবার গঠন অনুপাতে ভাগ করা যায়। তাহলে দেখেন, তাহলে স্বরবর্ণ আমরা জানি স্বরবর্ণ 11টি। আর এই বর্ণ বিষয়টা যখন আমরা মুখে উচ্চারণ করব তখন হয়ে যাবে ধ্বনি। তার মানে ধ্বনি এবং বর্ণ বিষয়টা আমরা আগে ক্লিয়ার করলাম। তাহলে আমরা এইখানে একটু লিখি, তাহলে না এইখানেই লিখি, এখানে আপনারা বুঝতে পাবেন। তাহলে এই যে বর্ণ বিষয়টা কি, বর্ণটা হচ্ছে লিখিত রূপ, আর এই বর্ণটাকে যখন আমরা মুখে উচ্চারণ করব তখন হয়ে যাবে ধ্বনি। তার মানে এই জায়গাগুলোতে ভেজাল হয় বর্ণ এবং ধ্বনি। তার মানে আমি যখন ক বলছি যে এটা কি, এটা যেহেতু লিখে বলছি তাহলে আপনি বলবেন এটা বর্ণ। এখন আমি লিখলাম না, বললাম ক, মুখে বললাম যে ক এটা কি, যেহেতু মুখ দিয়ে বলছি তখন বলবেন যে এটা আপনি ধ্বনি। তার মানে বর্ণ ধ্বনির এই মৌলিক বিষয়টা আপনি আগে মাথায় রাখেন। বর্ণ জিনিসটা কি, লিখে প্রকাশিত হবে, অর্থাৎ খাতা এবং কলম, অর্থাৎ লৌকিক রূপ, লিখিত রূপ, অর্থাৎ প্রকাশিত রূপ। যদি ধ্বনি বলে, বলবেন যে ধ্বনি বিষয়টা হচ্ছে লৌকিক রূপ না, শ্রুতি, অর্থাৎ শোনা যাবে, কানে শোনা যাবে, কিন্তু চোখে দেখার মতো সুযোগ নেই। ঠিক আছে? তাহলে অনেককে আমরা অনেক শুনছি নাম, কিন্তু কখনো চোখ দিয়ে দেখিনি। ওই যে শুনছি, ওই শোনাটা হচ্ছে আমাদের ধ্বনি। আর যদি দেখছি চোখ দিয়ে তাহলে সেটা হয়ে যাবে আমাদের বর্ণ। তাহলে বর্ণ এবং ধ্বনি বিষয়টা মোটামুটি আপাতত যতটুকু পারছি বোঝানোর আমি বুঝাইলাম। এগুলো মূল বিষয় না, আমরা আরও ভালো করে বুঝতে চাই আমরা আলোচনার মধ্যে। আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আশা করি আলোচনার মাধ্যমে আপনি অনেক কিছু আজকে জানতে পারবেন। আচ্ছা, সমস্ত প্রশ্নের ব্যাখ্যা আমরা দিব। আচ্ছা, তাহলে মাত্রার উপর ভিত্তি করে এই যে স্বরবর্ণগুলোকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কিছু কিছু বর্ণ আছে যেগুলো হচ্ছে একবারে পূর্ণমাত্রা, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে কিছু বর্ণ আছে যেগুলো পূর্ণ মাত্রা দিতে হবে। আবার কিছু বর্ণ রয়েছে, একটা হচ্ছে অর্ধমাত্রা, অর্থাৎ অর্ধেক মাত্রায় দিতে হবে, আর হচ্ছে মাত্রাহীন। তাহলে ওকে, তাহলে আমরা এখন দেখি এই স্বরবর্ণ 11টির মধ্যে কোন বর্ণগুলো পূর্ণ মাত্রা দিতে হবে, কোন বর্ণটাতে আমাদের অর্ধেক মাত্রা দিতে হবে, আর কোন বর্ণটাতে আমাদের কোনো মাত্রাই দেওয়া যাবে না। তাহলে দেখুন আমরা লিখি, তাহলে স্বরেও এই বর্ণটা লিখতে গেলে আমাদের পূর্ণ মাত্রা দিতে হবে। আমরা আরেকটু বড় করে লিখি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। যেমন অ বর্ণটা লিখতে আমাদের কি পূর্ণ মাত্রা দিতে হবে। ওকে, আ বর্ণটা লিখতেও আমাদের পূর্ণ মাত্রা দিতে হবে। খুব ধীরে ধীরে পড়াচ্ছি, আপনারা খুব ধৈর্য সহকারে ক্লাস করেন, এবং এই চমৎকার ক্লাসগুলোর পরে আপনাদের বাংলা ব্যাকরণ আপনি অনেক ভালো বুঝতে পারবেন, এবং যে কোনো প্রতিযোগিতামূলক না, যে কেউ প্রশ্ন করলে বাংলা ব্যাকরণ থেকে আপনি চট করে অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে রস্বই, এটা পূর্ণমাত্রা।
তারপরে দীর্ঘ ই, এটাও পূর্ণমাত্রা। তাহলে অ আর রস্বই দীর্ঘ ই, তারপর রসু, তারপরে দীর্ঘ উ। তাহলে এই যে প্রথম 6টা লিখছি, এই 6টা আমাদের পূর্ণমাত্রা দেব। তারপর এই রি হচ্ছে আমাদের কি মির্জাফর। আমাদের মির্জাফর বর্ণ হচ্ছে রি। দেখেন রি, কেন রি মির্জাফর বর্ণ? এই দেখেন স্বরবর্ণ তো স্বরবর্ণের মতো উচ্চারণ হবে, কিন্তু এর উচ্চারণ হচ্ছে দেখেন রসিকারি রি। তাহলে মির্জাফর না? দেখেন স্বরবর্ণের মধ্যে ঢুকে ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করতেছে, তাহলে মির্জাফর না? তাহলে এই মির্জাফর বর্ণ। এই মির্জাফর বর্ণটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা, আর এর মির্জাফরের আগেরগুলো হচ্ছে আমাদের পূর্ণমাত্রা, আর এই মির্জাফরের পরেরগুলো হচ্ছে মাত্রাহীন। তাহলে রি, তাহলে এ, ওই, ও, ও। তাহলে মির্জাফরকে আমরা মনে রাখলাম। তার মানে আমরা রিকে কিন্তু স্বরবর্ণ মধ্যে রয়েছে, কিন্তু আসলে একে কি আর স্বরবর্ণ বলা যাবে? আর যাবে না, কারণ অর মত উচ্চারণ তো অয়ে হয়েছে, আয়ের উচ্চারণ তো আয়ে হয়েছে, রসের উচ্চারণ তো রসই হয়েছে, দীর্ঘের উচ্চারণ তো দীর্ঘই হয়েছে, রসর উচ্চারণ তো রসও হয়েছে, দীর্ঘর উচ্চারণ তো দীর্ঘও হয়েছে। কিন্তু রির উচ্চারণ রসিকারে রি, তার মানে ব্যঞ্জন র তো ব্যঞ্জন বর্ণ, রসিকা স্বরবর্ণ, কিন্তু র তো আর স্বরবর্ণ নয়। তাহলে এই জন্য রি বর্ণকে বলা হয় মিশ্রীয় বর্ণ, এবং এটাকে আমি বলি খাঁটি বাংলায় যে এটা হচ্ছে মির্জাফর বর্ণ, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে রয়েছে কিন্তু আচরণ করে ব্যঞ্জন বর্ণের মতো। এই কারণে এই বর্ণটাই মনে রাখবো। এই কারণে এর মাত্রা হচ্ছে অর্ধমাত্রা। এ হচ্ছে কি? এ হচ্ছে অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রা একটি বর্ণ, এই মির্জাফর হচ্ছে অর্ধমাত্রা। অর্ধমাত্রা কয়টি? একটি। এই মির্জাফরের বাম দিকে যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলোকে বলতেছি আমরা পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা। তাহলে বাম দিকে আমাদের কয়টা বর্ণ পাচ্ছি? বাম দিকে আমরা পাচ্ছি আমরা 6টি। আর এই যে ডাইনে আমরা কয়টা পাচ্ছি? 4টি পাচ্ছি। এই 4টি হচ্ছে আমাদের মাত্রাহীন। খুবই সহজ। তার মানে এই মির্জাফরকে মনে রাখলেই যথেষ্ট। একটা দেশকে ধ্বংস করার জন্য একটা মির্জাফরই যথেষ্ট, ঠিক না? একটা পরিবার ধ্বংস করার জন্য একটা মির্জাফরই যথেষ্ট। তাহলে এই দেখেন মির্জাফর ঢুকে কি করলো? আমাদের স্বরবর্ণের মধ্যে যে একটা মিল মহব্বত ছিল, সে 2 ভাগে ভাগ করে দিল। কথা না বাবা, আমার বামেগুলো তোমরা পূর্ণমাত্রা দাও, আমি নিজে অর্ধেক দিব, আর আমার ডাইনেরগুলোকে কোনো মাত্রা দিতে দিব না। এই দেখেন মির্জাফরের ঘটনা দেখেন। মির্জাফর কি করে? বিভিন্ন কথা লাগিয়ে দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে না? তাহলে ঠিক একই রকম করে পরিবারের যদি কোনো মির্জাফর থাকে, কোনো পরিবারে কোনো বউ যদি মির্জাফর থাকে, দেখবেন শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে আর থাকতে পাবে না। তাহলে এই তো খুব সুন্দর লেখছে মঈনুদ্দিন। মির্জাফরের আগের বর্ণগুলো নবাব, আর পরের বর্ণগুলো হচ্ছে মির্জাফরের বংশধর। এই যে গুড। আচ্ছা, তাহলে নবাব বংশধর, ঠিক আছে, এইভাবেও মনে রাখতে পারেন। এই মঈনুদ্দিন চমৎকার একটা কথা বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? যদি আমি বলি যে স্বরবর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। মাত্রার উপর করে কিন্তু আপনি শিখে ফেললেন যে মাত্রার উপর ভিত্তি করে আমরা এই বর্ণগুলো আমরা শিখলাম। এরপরে আমরা উচ্চারণগত শিখব, তারপর হচ্ছে গঠনগত শিখব। তার মানে আমরা কি শিখলাম? আমরা কিন্তু চমৎকার ক্লাস এটা, চমৎকারভাবে শিখতে হবে। তাহলে আপনি এই যে বাংলা ব্যাকরণ স্বরবর্ণ যে লেখেন, এখন আম লিখবেন, তা আম লিখে যদি আপনি মাত্রা না দেন তাহলে হবে না। তারপর মাত্রা হবে কি হবে না, আমি ব্যঞ্জন বর্ণে গিয়ে শিখাচ্ছি এখন, ঠিক না? তাহলে দেখেন আপনি ঋণ লিখছেন, ঋণ লিখে কি এটার উপর মাত্রা আপনি দিয়ে দিচ্ছেন প্রথম থেকে, তাহলে হবে না। তা ঋণ বানান লিখতে গেলে আমাদের কি লিখতে হবে? তাহলে অবশ্যই আমাদের এটা অর্ধমাত্রা দিতে, এই যে ঋণ। আর মূর্ধন্য, এটাও ঋণ, এই যে এইভাবে লিখতে হবে। তাহলে আমরা কিন্তু সমস্ত জায়গায় খুব ভালো করতে চাই। আমার কথা হচ্ছে আপনারা শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করলে হবে না, বাংলা ব্যাকরণের সর্বোপরি বাংলার যে অবস্থা, বাংলা ব্যাকরণের যে অবস্থা, বাংলা বানানের যে অবস্থা, প্রচুর পরিমাণ ভুল। সেই প্রচুর পরিমাণ ভুল থেকে আপনাদেরকে আমি চেষ্টা করব পূর্ণাঙ্গ একটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জ্ঞান দেওয়া। এবং আশা করি এই যে আপনি বানান লিখবেন, বানান ধরবে, জ্যোতিচিহ্নের ব্যবহার, সাধুচলিত ভাষার মিশ্রণ, এই সমস্ত কিছুগুলো আপনি ভালো পারবেন। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণগুলো আমাদের কি? এই বর্ণগুলো আমাদের স্বরবর্ণের মধ্যে। কিন্তু এই স্বরবর্ণের মধ্যে হইল স্বরধ্বনি কিন্তু হচ্ছে আমাদের 7টি। এখন প্রশ্ন হতেই পারে যে এই কোন কোন বর্ণগুলো তাহলে ধ্বনি নয়? কোন কোন বর্ণগুলো আগে আমি বলি।
রি তো ধ্বনি হবেই না, কেন? এ তো মির্জাপুর বর্ণ। ঠিক আছে, আপনি দেখেন এইখানে স্বরধ্বনি আমরা পাবো, অকে পাবো, আ পাবো, রসই পাবো। এবার দেখুন প্রত্যেক জোড়া জোড়া আছে না, জোড়া জোড়া, সরসরিয়া মানে অ আ জোড়া জোড়া, রস্বই দীর্ঘই জোড়া জোড়া, রস্ব দীর্ঘ জোড়া জোড়া, এ ওই জোড়া জোড়া, ও ও জোড়া জোড়া। এরা কিন্তু সবাই একসাথে ছিল, কিন্তু রি করলো কি, ভাগ করে দিল, যে আমার এই পাশেরগুলো বামেরগুলো হচ্ছে পূর্ণমাত্রা, ডানেরগুলো মাত্রাহীন। এবার আরেকটা ভাগ করে দিচ্ছে, দেখেন এই সর সরিয়া এক জোড়া একসাথে হবে। এছাড়া আপনি প্রত্যেকটা জোড়া থেকে একটা করে বর্ণ নেবেন, তাহলে রস্বই দীর্ঘই থেকে কী নেবেন, রস্বই নেবেন, রস্ব দীর্ঘ থেকে কী নেবেন, রস্বও নেবেন, মির্জাপুর তো বাদ, এ ওই থেকে কী নেবেন, এ নেবেন, আর ও থেকে ও নেবেন। এই যে এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই স্বরধ্বনি বা এর আরেক নাম হচ্ছে, স্বরধ্বনির আরেক নাম হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি পাইলাম, 6টি পেলাম। তাহলে আরেকটি বাকি আছে, আরেকটি বাকি আছে। বুঝছেন তো কৌশলটা? কিচ্ছু না, স্বরবর্ণ যে 11টি আছে, সে স্বরবর্ণ 11টি তো আমরা জানি, যে স্বরবর্ণ 11টির মধ্যে রি বর্ণটা হচ্ছে মিশ্র বর্ণ, স্বরবর্ণ মতো স্বরবর্ণের মধ্যে অবস্থান, কিন্তু ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয়, ঠিক না? তাহলে এইগুলোর মধ্যে আমরা সরাসরি শুধু এক জোড়া নেব, আর প্রত্যেক জোড়া থেকে আমরা এক প্রথমটা করে নেব। রসই দীর্ঘই থেকে রসই নিলাম, রস্ব দীর্ঘ থেকে রস্ব নিলাম, এ ওই থেকে এ নিলাম, আর ও থেকে ও নিলাম। তাহলে কয়টা হলো, 6টা। এই 6টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কিংবা স্বরধ্বনি। আর এর সাথে একটা যোগ করবেন, এর সাথে একটা যোগ করবেন এ। এই এটার ব্যাখ্যা আমরা পরে আসতেছি, হ্যাঁ পরে আসতেছি। এর উচ্চারণ আছে, কিন্তু এর কিন্তু কোনো কি নাই, লিখিত রূপ নেই। তাহলে আমরা স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি কয়টি, এগুলো। তার মানে এগুলোর স্বরধ্বনি মানে কি, উচ্চারণের বিষয়, তার মানে এগুলোর উচ্চারণ আছে, এগুলোর উচ্চারণ আছে। অর্থাৎ আমরা যখন উচ্চারণ পড়ব, উচ্চারণ কিন্তু খুবই একটা চমৎকার বিষয়। উচ্চারণ সম্পর্কে যার ভালো ধারণা থাকবে, সে যে কোনো বাংলা শব্দের প্রনাউন্সিয়েশনটা খুব সুন্দর করে করতে পারবে। হুম, আমি যতক্ষণ পর্যন্ত আমি উচ্চারণ শিখি নাই, তখন পর্যন্ত আমাদের বাংলা ব্যাকরণে আমারই প্রচুর প্রনাউন্সিয়েশনের প্রবলেম ছিল। যখন আমি উচ্চারণটা ভালো করে শিখলাম, তখন আমি শিখলাম যে না, উচ্চারণ করতে আমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। তার মানে আপনার জন্য আমি লেগে থাকবো উচ্চারণ পর্যন্ত। তার মানে উচ্চারণটাও আপনাকে সঠিকভাবে করানোর একটা পলিসি আমি শিখিয়ে দেবো, যেন আপনি কখনোই অনার্স পাশ করা একটা মানুষ ভুল উচ্চারণ করতেছে গিয়ে, এই ভুলটা কখনো আর হবে না, আশা করি। তাহলে যাই হোক, তাহলে আমরা এতটুকু মনে হয় ক্লিয়ার। কতটুকু ক্লিয়ার, একটু ডান লেখেন তো যারা যারা ক্লিয়ার। আমি কি পড়াইলাম, আমি স্বরবর্ণ নিয়ে আলোচনা করতেছি, স্বরবর্ণ নিয়ে আমি আলোচনা করতেছি। আমি 1 নাম্বার শিখে গেলাম মাত্রার উপর ভিত্তি করে বর্ণগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, আরেকটা হচ্ছে মাত্রাহীন। এটা মনে হয় খুব ভালো বুঝতে পারছেন। আচ্ছা, ইজ এ ডান। শাহিনুর আক্তার, মঈনুদ্দিন, ডান। আচ্ছা, তারপর আমরা শিখলাম 2 নাম্বার শিখলাম যে স্বরবর্ণ হচ্ছে আমাদের কয়টি, স্বরবর্ণ হচ্ছে আমাদের 11টি, কিন্তু আমাদের স্বরধ্বনি হচ্ছে আমাদের 7টি। তাহলে কি বাদ দিছি, ওই যে জোড়াগুলো বাদ দিছি। এ ওই, তাহলে কি এ ও এর মধ্যে এ আছে, রস্ব দীর্ঘের মধ্যে রস্বও আছে, ও এর মধ্যে ও আছে, ঠিক না? তাহলে আর এ বর্ণটা আমরা একটা সংযুক্ত করছি। এতটুকু আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। এই তো সবাই ডান লিখছেন, ওকে। তাহলে আমরা 2টা জিনিস খুব ভালোভাবে শিখছি। ধ্বনি বিষয়টা মুখে উচ্চারিত বিষয়, কানে শোনা যায়, শ্রবণযোগ্য। বর্ণ বিষয়টা কি, বর্ণ বিষয়টা লৌকিক রূপ, চোখে দেখা যায়। যেহেতু লিখিত রূপ, তাহলে চোখে দেখা যাবে। আচ্ছা, এই তো, হ্যাঁ। আফিয়া আঁখি, দীর্ঘ ওহি এবং ও, এগুলো রৈখিক রূপ জানতে চাই। অবশ্যই আমরা জানতে চাই। ওই যে কোথায় জানবো বলেন তো, এই যে এইখানে জানবো। কোথায়, এই যে এইখানে গঠন অনুপাতে। অর্থাৎ গঠন অনুপাতে আবার এই স্বরবর্ণগুলোকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। এই মৌলিক যৌগিকে আমরা সেটা ক্লিয়ার করব, হ্যাঁ, সেটা মৌলিক যৌগিকে ক্লিয়ার করব। আমরা সব আলোচনা করব, এর বাইরে কোনো আলোচনা নেই। এই যে স্বরবর্ণর এর বাইরে কোনো আলোচনা নেই, হ্যাঁ, এর মধ্যে সব আলোচনা। আমরা সব আস্তে আস্তে শিখব। আপনারা যতটুকু বলছি, এতটুকু আপনারা ভালো বুঝতে পেরেছেন কি না, এতটুকু লিখে পাঠান আমাকে। তারপর আমরা ধীরে ধীরে যাব, সবই জানব। বর্ণের কি খুঁটিনাটি সমস্ত কিছু জানব, এবং খুব ভালোভাবে জানব, এবং সারা জীবনের জন্য
আমাদের যেন কেউ কখনো বিপদে ফেলতে না পারে এই বর্ণ এবং বর্ণমালা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখে ফেলছি একটু। এবার আসেন ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ থেকে শিখি। তাহলে ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা জানি ব্যঞ্জন বর্ণ আমাদের 39টি, এই তো। কিন্তু 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 ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি কয়টি আমাদের? ব্যঞ্জন ধ্বনি কিন্তু আমাদের 30টি। তাহলে 30টি। এখন এটা বাইর করে দেখাই আপনাদের, তাহলে আমরা এরপরের ধাপটাতে যেতে পারবো এখন সহজ করে। তাহলে ব্যঞ্জন বর্ণ আমাদের 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি আমাদের 30টি। তাহলে 9টি কোথায় গেল? এই 9টি কোথায় গেল? এই 9টি থেকে এখন আমরা আলোচনা করবো। তাহলে 30টি। এখন এটার ব্যাখ্যা দেয়, খুব মনোযোগ দেন। এইটুকু ব্যাখ্যা দিলেই আপনি যদি আগের পড়াটুকু আর এতটুকু পড়া যদি আমাকে বলেন যে স্যার হ্যাঁ আমরা ডান, আমরা বুঝে ফেলছি, তাহলে আপনার দ্বারায় কত কিছু যে প্রশ্নের সমাধান করে নিব আপনি অবাক হয়ে যাবেন যে এত প্রশ্নের সমাধান আমি করতে পারতেছি এখন, আগে তো এই জিনিসগুলো এইভাবে বুঝি নেই। তাহলে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিচ্ছি, যে মৌলিক স্বরধ্বনি এতদিন আপনি মুখস্থ করছেন, এখন তো মুখস্থ করার প্রয়োজন নেই। আপনাকে জোড়ায় জোড়ায় শিখেছি, সরয়া মানে এক জোড়া রেখে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা একটা করে নিছি। আর মির্জাফরকে তো আগেই বাদ, মির্জাফর তো আগেই বাদ, তাহলে এমনিতে 6টা পাইলাম ওইখানে। আর ধ্বনিটা আমরা সংযুক্ত করছি, একটা আব্দুল হাই, ভাষাবিজ্ঞানী আব্দুল হাই, উনি এটা সংযুক্ত করছে। এতটুকু বললেই হবে। এরপরে আপনি দেখেন আমাদের ব্যঞ্জন বর্ণ যে 39টি, এটা আমরা আগে লিখে ফেলি। দেখেন, আচ্ছা আমরা লিখি ক, তারপর হচ্ছে খ, তারপর হচ্ছে গ, ঘ, উম। আমরা কিন্তু এই ব্যঞ্জন বর্ণ নিয়ে খুব একটা আলোচনা করব না আজকে, ব্যঞ্জন বর্ণ নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে কি? স্বরবর্ণ নিয়ে। কিন্তু আমাদের মোট হিসাব করতে একটু গণ্ডগোল হবে, তখন আমি বলবো যে মোট ধ্বনি কয়টি, তাহলে যে আমাদের আবার 37টি মিলাইতে অসুবিধা হবে, এই কারণে আমি এই 30টা শুধু শেখাবো। ব্যঞ্জন বর্ণ শুধু এতটুকুই শেখানোর পরে শেষ। আমরা মৌলিকটাই আমরা আজকে ভালো করে শিখতে চাই, স্বরবর্ণ মৌলিক এবং স্বরবর্ণগুলো। তাহলে ক, খ, গ, ঘ, উ। তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আচ্ছা, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। আচ্ছা, অন্তস্তীয় জ, বয়সিনর ল, তালিবর্ষ, মূর্ধস্ব, দন্তাস্ব হ। তারপরে ডয়বিনর, অন্তস্তীয়, খন্দক্তর, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে আমাদের মোট 39টি ব্যঞ্জন বর্ণ। তো এটা আমরা সবাই জানি যে আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি। এই তো 39টি ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি। এখন আমাদের কাজ কি? আমাদের দরকার ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন 9টা বাদ দেব। কোন 9টা? আমাদের ব্যঞ্জন ধ্বনি নয়, অর্থাৎ ধ্বনি আকারে কোনগুলো নয় আপনি মনে রাখবেন। আমি দাগে দিচ্ছি, দেখেন আপনি অনেকগুলো কৌশল শেখাবো এখানে। আপনি প্রথমে মাথায় রাখেন এই বর্ণটা, এই প্রথম এই দুইটা বর্ণ মাথায় রাখবেন। পাশাপাশি ইয় এবং মধ্যাহ্ন এই দুইটা আমাদের ধ্বনি নয়। কেন ধ্বনি নয় সেটার ব্যাখ্যা আমি তো অবশ্যই দেব, ঠিক আছে? ইয় এবং মধ্যাহ্ন এই দুইটা নয়। আচ্ছা, দুইটা বাদ। তারপর কি বাদ? তারপর বাদ যাবে আমাদের, তারপর আপনি যান এই যে এটা আমাদের নয়, এটা আমাদের বাদ যাবে, অন্তস্তীয় জ। তারপরে এই যে মূর্ধন্যস্ব, তারপরে এই যে অন্তস্তীয়, তারপরে এই 5টা, এখান থেকে 5টা, এই যে অন্তস্তীয়, খন্দক্তর, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যে গোল। তার মানে মনে রাখা খুবই সহজ। এইখানে 2টা অন্তস্তীয় জ, মূর্ধন্যস্ব, আর অন্তস্তীয় থেকে 5টা। তাহলে অন্তস্তীয় লাস্ট শেষের 5টা আমাদের কি নয়? আমাদের ধ্বনি নয়।
তাহলে শেষের পাঁচটা আমরা বুঝতে পারতেছি। আর লাগতেছে কয়টা? চারটা। চারটা কি খুব সহজ মনে রাখা? ইয়র পরে মূর্ধন্য, ইয়র পরে মূর্ধন্য, আর অন্তস্তীয় জয়ের সাথে অন্তস্তীয় একটা মিল আছে দেখেন। অন্তস্তীয় জয়ের সাথে যদি এখানে পেটটা কাটি দেয়, তাহলে পেট কাটা মূর্ধন্য ষ বলে, বলে না? ভুল প্রনাউন্সিয়েশন, মূর্ধন্য ষ হবে। জাস্ট আমরা মনে রাখলাম অন্তস্তীয় জটা পেটটা কাটি দিলে মূর্ধন্য ষ হয়ে যায়। তাহলে এই যে প্রথম দুইটা আর এখানে দুইটা আর শেষের পাঁচটা, এই নয়টা বর্ণ কি? এই নয়টা বর্ণ আমাদের কি নয়? ব্যঞ্জনধ্বনি নয়। তাহলে এই যে আমাদের নয়টা বাদ পড়লো, তাহলে এই নয়টা বাদ পড়লো। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাব আসল ব্যাখ্যায়। এতটুকু বুঝতে পারছেন কিনা একটু দেখেন। আমি যে নয়টা বর্ণ বাদ দিলাম, কেন এগুলো কেন নয় সেটা তো ব্যাখ্যা আমি দিই নেই। আপনি কি বুঝতে পারছেন যে নয়টা আমি কীভাবে বাদ দিলাম? এতটুকু বুঝলেই হবে এখন। ওই যে ইঁর নিচে হচ্ছে মধ্যাহ্ন, অন্তস্তীয় যাদের মূর্ধন্য বাদ দিবেন, অন্তস্তীয় আর মূর্ধন্য পাশাপাশি, কারণ অন্তস্তীয় জয় এবং অন্তস্তীয় জয়ের সাথে এই পেটটা কাটিয়ে দিলে মূর্ধন্য হয়ে যায়, হয় না? আর কি করলাম? শেষে যে পাঁচটা অন্তস্তীয়, খন্তত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই নয়টা বর্ণই তো আমাদের ধ্বনি নয়। এরা এরা এই নয়টা বাদ দিলে আমাদের কি ব্যঞ্জন বর্ণ 39টি। 39টি থেকে এই নয়টি যদি আমরা বাদ দেই, তাহলে এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে কেন এগুলো ব্যঞ্জনধ্বনি? কেন এগুলো ব্যঞ্জনধ্বনি? লেখেন, ডান লেখেন। বুঝতে পারছেন কি না? এই তো ডান লিখছেন। জি স্যার, ক্লিয়ার। নূরজাহান, আচ্ছা। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে আমাকে, মেসেজে লিখছে যে স্যার পেইড ব্যাচের স্টুডেন্ট অন্য অন্য স্টুডেন্টরা করতেছে কেন? আমাদের ক্লাসটা করার পরে দেখা যায় যে 5,000-6,000 ভিউ হয়। তো এতগুলো সবার জন্য ফ্রি করে দিছি কেন? এত সুন্দর ক্লাস। এটা করে দিছি এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা মাতৃভাষা বইটি একটা অসাধারণ বই, যে বাংলাদেশ না ভারতও এই বইটা আলোড়ন সৃষ্টি করছে। যে এই যে অসাধারণ বইটা আমরা তৈরি করছি, এটা যদি আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যদি সীমাবদ্ধতা করি, তাহলে হবে কি? তাহলে অনেকেই বুঝতে পারবে না যে এইরকম একটা অসাধারণ বই বাজারে আসছে। এই কারণে কয়েকটা ক্লাস, 4-5টা ক্লাস বাংলার আমরা করাবো, তারপরে আমরা টোটালি আপনাদের পেইড ব্যাচে পড়াবো। তাহলে জানুক যে আমরা কেমন পড়াই, আমাদের বিষয়টা জানুক। এবং হয়তো আপনি বলতেছেন আপনার বন্ধু বান্ধবীকে যে স্যার অনেক ভালো পড়ায়, কিন্তু হয়তো প্রশ্ন করতে পারে কেমন পড়ায়, একটু ক্লাস করে দেখি। এই কারণে আপনাদের কাজ হচ্ছে এই যে শেয়ার করে দিবেন ক্লাসটা, সবাই জানুক, শিখুক যে সত্যিকারে আমরা এরকম চমৎকারভাবে পড়াই। এবং এখানে পড়লে যে A to Z ভালোভাবে শিখতে পারবে, সেটার জন্য আমরা এই ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। যে ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে সে দেখুক যে সত্যিকারে মানে একটা স্টুডেন্টের জন্য আমরা কত কিছু করতে পারি। প্রত্যেকটা বিষয়, ইংরেজি, বাংলা, জিকে, প্রত্যেকটা বিষয় এভাবে। তো এই কারণে কয়েকটা ক্লাস আমরা উন্মুক্ত করে দিচ্ছি সবার জন্য। এটা ভাবার কারণ নেই যে এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে ওদেরকে পড়াবো, না। এই যে এগুলো আপনাকে পড়াইছি, এগুলোকে আপনাকে আবার রিভিশন দেওয়াবো আমি। হুম ধরে ধরে আরও কত ইনফরমেশন যে শেখাবো, পেইড ব্যাচের স্টুডেন্ট যে কত কিছু শিখতে পাবে, এটা চিন্তা করারও বাইরে। অনেক দিনে শেখাবো, অনেক। আমরা 60টা ক্লাস তো শেষ করবোই দ্রুত। 60টা ক্লাস শেষ করার পরেও অনেকগুলো বিষয় আপনাকে আরও নতুন করে শেখানো হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আসেন যে আমরা যে এই বিষয়গুলো ক্লিয়ার করি, খুব চমৎকারভাবে ক্লিয়ার করি যে কেন এই 9টি বর্ণকে এই 9টি বর্ণকে আমরা ধ্বনি হিসাবে বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা, দেখেন, ডান। এই তো সবাই যে ফি কত জানতে চাইছে আরিফিন। এটা আপনি যদি দুইজনকে ভর্তি করাইতে পারেন, তাহলে 1800 টাকায় ভর্তি হতে পারবেন। এটা মোটামুটি আমরা আপাতত রাখছি, কারণ অনেকে আমাদের জানাচ্ছে যে স্যার এটা হলে আমাদের জন্য ভালো। অর্থাৎ আপনি 900 টাকা, আর একজন বান্ধবী 900 টাকা, এই 900 1800 টাকায় আপনি দুইজন পড়তে পাবেন বাংলা, ইংলিশ, জিকে 3টা বিষয়। বাংলা পড়তে পাবেন, ইংরেজি পড়তে পাবেন, জিকে বিষয়। প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 60টা করে ক্লাস।
প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো হবে। আপনার কাজ হচ্ছে আপনার একটা বান্ধবী মিলে দুজন মিলে ভর্তি হয়ে 900 টাকায় আপনি 3টা সাবজেক্ট পড়তে পারবেন। একটা সাবজেক্ট 300 টাকা করে, বাংলা 300, ইংরেজি 300, সাধারণ জ্ঞান 300। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা আসি। দেখেন, এটা যদি এই ব্যাখ্যাটা যে দিচ্ছি, এটা কিন্তু এমন চমৎকার ব্যাখ্যা, এটার মাধ্যমে আপনি উচ্চারণ খুব ভালোভাবে শিখতে পারবেন। তাহলে উচ্চারণের যে একটা টপিক আছে আমাদের, এটা আমরা আমাদের সিলেবাসে আছে, হ্যাঁ, যেদিন আমাদের সিলেবাসে এই ক্লাসটা হবে সেদিন দিব। তবে আজকে আমরা একটু ধারণা দেই। তার মানে আপনাকে এই উচ্চারণ শিখতে গেলেও এই যে ধ্বনি সম্পর্কে ভালো ধারণা হবে। তাহলে দেখেন, আমরা বলছি যে আমাদের এই দেখেন 19 স্বর, আমরা 19 স্বরকে আমরা বলতেছি যে এটা আমাদের কি নয়, এটা আমাদের ধ্বনি নয়, বর্ণ, কিন্তু এটা আমাদের ধ্বনি নয়। এই কারণেই নয়, কারণ আপনি যখন উচ্চারণ শিখবেন, কোনো জায়গায় যদি অনুস্বর থাকে তার পরিবর্তে আপনাকে উম বসাইতে হবে। অর্থাৎ কোনো বর্ণকে যদি আরেক বর্ণ দিয়ে কি করা যায়, প্রতিস্থাপন করা যায়, তাহলে ওই বর্ণটাকে আর ধ্বনি বলা যাবে না। বর্ণ বলা যাবে কিন্তু ধ্বনি বলা যাবে না। একটু মানে কঠিন মনে হচ্ছে কথাগুলো, না? সমস্যা নেই, আপনি কিছুক্ষণের মধ্যে বুঝবেন। দেখেন, ধরেন পরীক্ষায় আসছে সংসার, সংসার, এটার উচ্চারণ কি? এটা যখন উচ্চারণ আসবে, তার মানে আপনি যখন বুঝলেন যে না, এই যে অনুস্বর, এটা একটা বর্ণ কিন্তু এটা ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? কারণ এই বর্ণটাকে এই বর্ণটা দিয়ে কি প্রতিস্থাপন করা যায়। তার মানে যখন আপনাকে সংসার এর উচ্চারণ দেবে, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, সং, এই দন্তাস্বরটা তালিবর্ষ কেন হয়েছে সেটা ব্যাখ্যা পরে দিচ্ছি আমি। এই অনুস্বরটার জায়গায় কিন্তু আপনাকে উম বসাইতে হবে। কী বসাইতে হবে? উম বসাইতে হবে। তারপরে এই যে সংসার, তার মানে কী শিখলেন এখানে, যে এই অনুস্বর বর্ণটা যে ধ্বনি নয়, কারণটা হচ্ছে যে অনুস্বর যেখানে থাকবে তার পরিবর্তে আমাকে উম লিখতে হবে। তাহলে এটার একটা ব্যাখ্যা। তার মানে এই বর্ণটাকে যেহেতু আরেকটা বর্ণ দিয়ে কী করা যায়, প্রতিস্থাপন করা যায়, এই কারণে এই বর্ণটা বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে মনে রাখতে হবে, তার মানে আপনার এই যে 9টা বর্ণ আমাদের আছে, এই 9টা বর্ণ, এই 9টা বর্ণ, যে 9টা বর্ণ আমরা বাদ দিলাম, দেখেন এই বর্ণ 9টা একজন আরেকজনের দ্বারা কি করা যাবে, প্রতিস্থাপন করা যাবে। এই কারণে এই বর্ণগুলোকে ধ্বনি আকারে ধরা যাবে না, বর্ণ আকারে ধরতে হবে। দেখেন চমৎকারভাবে। তাহলে দেখেন আরও যদি সহজ করে বলি, ধরেন অঙ্ক, দেখেন অঙ্ক বানানটা দেখেন, এই যে দেখেন অঙ্ক, তারপর অনুসারের পরিবর্তে আমরা কী বসালাম, ওম বসালাম। তার মানে এই যে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ আমরা প্রতিস্থাপন করতে পারতেছি, তার মানে এই বর্ণটার একটা প্রতিস্থাপন বর্ণ রয়েছে, এই কারণে এটাকে আমরা ধরবো না। কী আকারে ধরবো না? ধ্বনি আকারে ধরবো না। তার মানে ওই 9টা বর্ণেরই এরকম ব্যাখ্যা আছে, যে বর্ণটা আপনি যদি জানেন তাহলে আপনি বানানো ভালো পারবেন এবং উচ্চারণও ভালো পাবেন। আর কি কি আছে দেখেন, তারপরে আমরা দেখাই, তারপরে দেখাই আপনাকে 2 নাম্বার আরেকটা দেখাই। 1 নাম্বার পেলেন, 2 নাম্বার দেখেন ইয়, ইয় বর্ণটা, এটা আমাদের কি ওই 9টা বর্ণের মধ্যে আমরা দেখছি যে আমাদের কি আমাদের ইয়, তারপর মধ্যাহ্ন, অন্তস্থীয় জ, এটা অন্তস্থীয় জের পেটটা কেটে দিলে কী হয়, মূর্ধন্য, তারপর কি আমাদের এই 4টার পরে সরাসরি শেষের কয়টা বর্ণ, শেষের হচ্ছে 5টা বর্ণ। কোথায়? এই যে শুরু করে অন্তস্থীয়, খন্দোত্তর, অনস্বর, বিসর্গ, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই তো, এই যে 9টা, এগুলোকে আমরা কি বলবো, বর্ণ বলবো, কিন্তু এগুলোকে আমরা ধ্বনি বলবো না। কেন বলবো না সেটার ব্যাখ্যা। তাহলে এই যে আমরা কিন্তু এটার ব্যাখ্যা পেয়ে গেছি। অনুস্বর কেন ধ্বনি, অনুস্বর কেন ধ্বনি নয়, কারণ এই অনুস্বর উমর দ্বারা প্রতিস্থাপন করা যায়। কঠিন কি মনে হচ্ছে কথাগুলো? দেখেন তো, কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? কঠিন হওয়ার কথা না। যদি আরও না বুঝেন আবার বুঝেন, কারণ পড়া কিন্তু এখানেই শেষ আমাদের। আচ্ছা, বইগুলো একটা একটা করে পাঠাই না আমরা। আপনি একবার বই ক্রয় করলে আপনাকে আর কোনো, এরপরে কোনো বইয়ের জন্য আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না। পরের বইগুলো আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এই যে মহিউদ্দিন লিখছে, খুব সহজ করে বুঝতে পারছে। আচ্ছা, দেখেন এই বর্ণটাকেও আমরা অন্য বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। দেখেন এই বর্ণটা, এ দেখেন ইও আকারেও বসে, এই দেখেন ইও আকারেও বসে। তাহলে এই বর্ণটা আমাদের কী আকারে বসে? ইও আকারে বসে। আবার এই বর্ণটা আবার
দন্তান্ন আকারেও বসে। অর্থাৎ ইয় বর্ণটাকে আমরা দুইভাবে প্রতিস্থাপন করতে পারি, একটা হচ্ছে ইয় আকারে আর একটা হচ্ছে ন আকারে। এই কারণে এই বর্ণটাও আমাদের কি নয়, এই বর্ণটাও আমাদের ধ্বনি নয়। ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবেন, ব্যাখ্যা দিলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী বইটি পাননি, আজকে সমস্ত বই পাঠানো হয়েছে সবার জন্য। এই জন্য আমরা বাংলাদেশ বিষয়াবলী এবং ইংরেজি বই না থাকার কারণে সাধারণ জ্ঞানটা কালকে থেকে শুরু করতে চাচ্ছি। আর ইংরেজিটা আমরা পূজার মধ্যে কমপ্লিট করে, পূজার মধ্যে আপনাদের ঠিক 14 তারিখ থেকে বই পাওয়া শুরু করবেন। 14-15 তারিখের মধ্যে ইংরেজিটা দিয়ে দেবো। 16 তারিখ থেকে ইংরেজি ক্লাস শুরু করব। 16 তারিখ থেকে ইংরেজি ক্লাস শুরু করব। পূজার মধ্যে আশা করি আমাদের বইটা কমপ্লিট হয়ে যাবে। আর বাংলাদেশ বিষয়াবলী যারা যারা পাননি, আশা করি এই সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবেন। এই সপ্তাহের মধ্যে না, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, যেহেতু আজকে পাঠানো হয়েছে। আজকে এমন কেউ নাই যে কারো বই আছে আর আমাদের কাছে, সমস্ত বই পাঠানো হয়েছে। আশা করি 2 দিনের মধ্যে সবাই বই পাবেন। তো যাই হোক, এখন মনোযোগ দেন। হ্যাঁ, এইগুলো কথা বললে আবার ডিস্টার্ব হয়। দেখেন, তাহলে ইয় বর্ণটা দেখেন, ইয় বর্ণটা আমরা প্রতিস্থাপন করি। দেখেন, আমরা যদি এই বানানটা যদি লিখি, এই বানানটা, তাহলে দেখেন আমরা কিন্তু এর উচ্চারণটা হয়ে যায় কেমন জানেন? এই যে দেখেন, এই যে যখন এ স্বতন্ত্র না এককভাবে বসছে না, অর্থাৎ স্বতন্ত্র মানে বুঝেন তো, এককভাবে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ আমলি বিএনপির সাপোর্ট নাই, এককভাবে নিজে নিজে দাঁড়াইছে। তাহলে এই যে এইটা দেখেন, এই উচ্চারণটা হয়ে যাবে ময় রস্বইকার, তারপর অন্তস্থে ওকার, তারপর এখানে চন্দ্রবিন্দু। তারপরে এখান থেকে আমরা কী পাইলাম? এই যে রস্বই পাইলাম, আর এই যে অন্তস্থ ওকার পাইলাম, আর চন্দ্রবিন্দু। তার মানে ইয়র উচ্চারণটা কিন্তু এরকম হলো, ময়, ম তো ময় থাকলো, আর এই ইয়র উচ্চারণটা হয়ে গেল কেমন দেখেন, এই রস্বই আর এই যে অন্তস্থে ওকার, এই চন্দ্রবিন্দু। তাহলে এইটার মতো হয়েছে এইটা। তার মানে দেখেন, ইয় বর্ণটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারলাম কার দ্বারায়? এই যে ইয়র দ্বারায়। তার মানে এটা যেহেতু আরেকটা বর্ণ দ্বারাই আমরা প্রতিস্থাপন করতে পারছি, তার মানে 100% এটা ধ্বনি নয়। যে বর্ণকে আমরা আরেকটা বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে পাবো, সেক্ষেত্রে সেই বর্ণটা আর ধ্বনি থাকবে না, সেটা বর্ণই হবে, শুধু ধ্বনি নয়। তারপরে আরেকটা দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন চ বর্গ, চ বর্গ কী কী? চ, ছ, জ, ঝ। এর শেষ বর্ণ ইয় না? এই ইয় আবার এই বর্ণগুলো যদি পূর্ব অবস্থায় যুক্ত হয়, তখন ইয় আর ইয় থাকে না, ইয় হয়ে যায় দন্তান্ন। কেমন দেখেন, প ইয় চ। তাহলে ইয়টা কখন তখন আর উচ্চারণ হয় না, তাহলে প ইয়টা হয়ে যায় ন, আর এই যে পঞ্চ। তারপর দেখেন গঞ্জ, তাহলে কি গ ইয়টা হয়ে গেল ন, এই যে জ, গঞ্জ। তাহলে বুঝতে পারছেন? তার মানে এই ইয় বর্ণটাও আমরা দেখতেছি যে প্রতিস্থাপন করা যাচ্ছে অন্য বর্ণ দ্বারা। তার মানে ইয় মানে ও স্বতন্ত্র কোনো বর্ণের, এই বর্ণের উচ্চারণ নেই। তার মানে এর দুইটা আমরা পাচ্ছি, যখন সে স্বতন্ত্রভাবে অর্থাৎ একা একই থাকবে, তখন ইয়র মতো উচ্চারণ হবে। আর চ, ছ, জ, ঝ এই বর্ণগুলোর যদি পূর্ব অবস্থায় বসে ইয়, তখন ইয় হয়ে যায় নয়ের মতো। তা আশা করি বুঝতে পারছেন যে ইয়টা কেন ধ্বনি নয়। এটা যখন আমরা উচ্চারণের আকারে লিখব, তখন উচ্চারণে কিন্তু এই বর্ণটা যখন আসবে যে এটার উচ্চারণ কী, তখন হবে কিন্তু এইটা। পঞ্চ এর উচ্চারণ কি? এসে পঞ্চ। তাহলে আপনি যখন পঞ্চ এর উচ্চারণে কেন এরকম হয়, এটা কিন্তু কখনোই বলতে পারতেন না, আগে বলবেন না, বুঝবেন না কেন এটা এরকম হলো। কারণ আমি লিখলাম লিখলাম কি প ইয় চ, বা বাঞ্ছা দিই। হ্যাঁ, অনেকগুলো আছে এরকম, এগুলো আমরা উচ্চারণে এক এক করে শেখাবো। বাঞ্ছা, তাহলে এখানে কেন আমি ইয় লিখলাম কিন্তু ইউ উচ্চারণই করতেছি না? তাহলে বান সা হয়ে গেল। তাহলে বাঞ্ছা লিখলাম বা ইয় চয় আঁকা, কিন্তু উচ্চারণের সময় হয়ে গেল বাঞ্ছা। অর্থাৎ শব্দ যেটা, উচ্চারণ করলাম আরেকটা। কারণ এই ইয় বর্ণটা আসলে ধ্বনি নয়। তার মানে এই বর্ণটাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে কি করতে পারি? আমরা অন্য বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তার মানে ইয় এর দুই ধরনের উচ্চারণ আছে, একটা হচ্ছে ইয় আর একটা হচ্ছে দন্তান্ন। ইয় কখন? যখন ওই বর্ণটা স্বতন্ত্রভাবে বসবে, স্বতন্ত্র। আরেকটা দিই তাহলে বুঝবেন। এখন মিয়া বানানটা দেখেন, মিয়া বানানে তাহলে কি হবে? তাহলে একই, তাহলে মি ইয়া, তাহলে চন্দ্রবিন্দু এখানে দেবো। তাহলে ইয় আর অন্তস্থীয় হইল, এই যে ইয়র জায়গায় আমরা এটা লিখলাম, ঠিক না? ইয় চন্দ্রবিন্দু অন্তস্থীয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা
আমাদের ধ্বনি নয়। তাহলে এতটুকু বুঝতে পারছেন, একটু মনে হয় কঠিন হয়ে গেল, কিন্তু তারা বুঝতে পারছেন, এরপরে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। তাহলে এগুলো উচ্চারণের সময় আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা 9টা বর্ণ নিয়ে আর ব্যাখ্যা গেলাম না, কারণ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে এগুলোর ব্যাখ্যা আমরা কোথায় দিব? এগুলোর ব্যাখ্যা দিব আমরা উচ্চারণে। উচ্চারণের ক্লাস অবশ্যই মিস করা যাবে না। সেদিন অবশ্যই হাতে কলমে শিখবেন, কারণ যে কোনো শব্দের প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা সঠিকভাবে করতে পারবেন যদি আমরা উচ্চারণের ক্লাসটা খুব হাতে কলমে খুব ভালোভাবে শেখেন আমার কাছে। তখন দেখবেন যে অনেক সুন্দর করে যে কোনো শব্দের আপনি উচ্চারণ বলতে পারতেছেন। আচ্ছা, তাহলে হয়ে গেল। আরেকটা দিই আর 3টা দিই। 9টার মধ্যে 3টা অন্তত শিখাই। আরেকটা হচ্ছে মধ্যাহ্ন। এই মধ্যাহ্ন বর্ণটা দন্তান্ন দিয়ে কি করা যায়? প্রতিস্থাপন করা যায়। কেমন? আমি বলি, যেমন যদি বলা হয় যে বিনা, বিনা, তো বিনাকে কিন্তু আমরা উচ্চারণ যখন করব তখন মধ্যাহ্নটা এটা দন্তান্ন করব, অর্থাৎ 9 এবং 9-এর উচ্চারণ একই হয়ে গেল, ঠিক না? যেমন ঋণ, ঋণ এটা মধ্যাহ্ন, কিন্তু যখন আমরা উচ্চারণ লিখব তখন এটা তো উচ্চারণটা কী হয়ে যাবে? এটা মির্জাফর বর্ণ, রি, কিন্তু উচ্চারণ হয়ে গেল রাশিয়ারি রি। কারণ আমরা জানি রির উচ্চারণ রাশিয়ারি রি, কারণ স্বরবর্ণ কিন্তু উচ্চারণ হয় ব্যঞ্জনবর্ণের মতো, ঠিক না? আর মধ্যাহ্ন কী হয়ে যাবে? দন্তান্ন। তার মানে মধ্যাহ্নকে আমরা দন্তান্ন দ্বারা প্রতিস্থাপন করতে পারতেছি। তার মানে এটাও আমাদের ধ্বনি নয়। বর্ণ আকারে আছে কিন্তু ধ্বনি আকারে আরেকটা বর্ণ দ্বারা প্রতিস্থাপন হওয়ার কারণে একে আমরা ধ্বনি আকারে ধরি না। তো এরকম করে 3টা বর্ণের আমরা ব্যাখ্যা দিলাম, আরও থাকলো আমাদের 6টা। এই 6টার আমরা ব্যাখ্যা দিব কোথায়? আমরা উচ্চারণের দিন ব্যাখ্যা দিব, এবং এর সাথে আরও অনেকগুলো জিনিস জানতে হবে, তাহলে উচ্চারণটা আপনি ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করি আমরা শিখে ফেললাম। তাহলে আমরা আবার ওই জায়গায় যাই। কোন জায়গায় যাই বলেন তো? ওই যে স্বরবর্ণ, আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করতেছি। এই স্বরবর্ণ নিয়ে আলোচনা করতেছি। দেখেন, এবার দেখেন, এই যে স্বরবর্ণগুলো আছে উচ্চারণের ভিত্তিতে আবার স্বরবর্ণগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে বর্ণ কয়টা? 11টা। এই যেমন আমরা মাত্রার উপর ভিত্তি করে আমরা শিখছি 3 ভাগে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। আর আমি বই সর্বশেষ দেখাই, আমি আগে পড়াই, তারপর বইয়ে দেখাই যে এইভাবে যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে আমাদের বইটা সাজানো। যার হাতে বইটা আছে তারা অটোমেটিক সে বুঝে ফেলছে, হয়তো সে দেখতেছে যে হ্যাঁ বইটা তো এইভাবেই সাজানো, ঠিক না? আচ্ছা, আমরা শেষে এগুলো দেখে দিচ্ছি। এবার উচ্চারণের ভিত্তি করে আমরা দেখি যে ভাগগুলোকে। আচ্ছা দেখুন, উচ্চারণ, উচ্চারণ হচ্ছে একটা হচ্ছে রস্বস্বর, রস্বস্বর, আর একটা হচ্ছে দীর্ঘস্বর, দীর্ঘস্বর। রস্বস্বর দীর্ঘস্বর ঠিক ব্যঞ্জন বর্ণে আপনারা অল্পপ্রাণ মহাপ্রাণ শিখছেন না? যে বর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো হচ্ছে রস্বস্বর, সরি হ্যাঁ অল্পপ্রাণ আর মহাপ্রাণ। ঠিক এই রস্বস্বর মানে কি? কম স্বর। রস্বস্বর মানে কম স্বর, আর দীর্ঘস্বর মানে কি? বেশি স্বর, ঠিক না? দীর্ঘ সময় ধরে অনেকে কাজ করতে পারে, কেউ কম সময় ধরে কাজ করতে পারে না? তাহলে কম স্বর যেটা সেটা হচ্ছে রস্বস্বর, আর দীর্ঘস্বর সেটা হচ্ছে বেশি স্বর। তার মানে এখন আমরা দেখব যে এই যে স্বরবর্ণ যে 11টি আছে, অ, আ, ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তাহলে 11টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এতে 11। তাহলে এই 11টা বর্ণের মধ্যে 4টা বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে, আর বাকি 7টা বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে। এটা কে বলছে? এটা ভাষাবিজ্ঞানীদের কাজ, ওরা এটা করছে। আপনি শুধু মনে রাখেন যে 7টি উচ্চারণ করতে বেশি সময় লাগে আর 4টি উচ্চারণ করতে কম সময় লাগে। তাহলে সহজ। তাহলে 11টির মধ্যে 4টি হচ্ছে রস্বস্বর, আর কি দীর্ঘস্বর হচ্ছে 7টি। এখন আপনাদের অবশ্যই জানতে হবে কোন 4টি হচ্ছে রস্বস্বর। রস্বস্বর 4টি জানলে তো হয়ে যাচ্ছে না, দীর্ঘস্বরগুলো বাকি। তাহলে এই 4টি রস্বস্বর কী কী? প্রথম 4টা বেজোড় সংখ্যা, প্রথম 4টি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। 4টা বেজোড় সংখ্যা কী কী দেখেন তো? 4টা বেজোড় সংখ্যা কী কী? 1 বেজোড় সংখ্যা, 3 বেজোড় সংখ্যা, 1, 3, 5, 7। এই প্রথম 4টা বেজোড় সংখ্যা। তাহলে প্রথম 4টা বেজোড় সংখ্যাই হচ্ছে আমাদের রস্বস্বর। তাহলে প্রথম 1 নম্বরের বর্ণ কে? 1 নম্বর বর্ণ হচ্ছে অ। 3 নম্বর বর্ণ কে? 3 নম্বর হচ্ছে ই। 5 নম্বর কে? 5 নম্বর হচ্ছে হ্রস্ব উ। 7 নম্বর কে? মির্জাফর।
এই যে মির্জাফর, মির্জাফর দিয়ে শেষ। তাহলে মির্জাফর দিয়ে শেষ, মনে রাখবেন মির্জাফর পর্যন্ত যে 4টা বেজোড় সংখ্যা রয়েছে এই 4টা সংখ্যাই হচ্ছে আমাদের রস্বস্বর। দীর্ঘ স্বর আর মুখস্থ করা আমাদের প্রয়োজন নেই। 1 3 5 7, এই তো মহিউদ্দিন সাহেব খুব সুন্দরভাবে লিখে পাঠাইছে। 1 3 5 7, এই 4টি সংখ্যাই হচ্ছে আমাদের কি বেজোড় সংখ্যা, আর এই 4টা বেজোড়ই হচ্ছে আমাদের রস্বস্বর। তাহলে রস্বস্বর 4টি আমরা খুব সহজ করে শিখে ফেললাম। এখন কাজ হচ্ছে যে এগুলো উচ্চারণ করার সময় আমাদের বেশি মানে কম সময় লাগে, আর বাকি 7টা উচ্চারণ করার সময় আমাদের বেশি সময় লাগে। জাস্ট এতটুকু মানলেই হবে, এটা আসলে আপনি পাবেন, পরীক্ষা পারলেই হলো, ঠিক আছে। আর বেসিক জিনিসগুলো ভালো করে জানলেই হলো। তাহলে মোটামুটি আমরা বুঝলাম। এবার আমরা যাব ওই যে আরেকটা কি বলেন তো, আরেকটা কি, আরেকটা এই যে গঠন অনুপাতে গঠন। তাহলে উচ্চারণ ভেদে কয় ভাগে বিভক্ত স্বরবর্ণগুলো? 2 ভাগে। মাত্রার উপর ভিত্তি করে স্বরবর্ণগুলো কয় ভাগে? 3 ভাগে। গঠন অনুপাতেও 2 ভাগে। তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষা যদি আসে পারবেন না যে স্বরবর্ণ কয়টি, এখন পারবেন স্বরবর্ণ কয়টি? 11টি, ঠিক না? তারপরে এগুলো আমি পরে প্রশ্ন ধরি, হ্যাঁ পরে প্রশ্ন আপনারা আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্নে পারার কথা, না পারলে তো আপনি দেখে নেবেন। আচ্ছা, আর আমি আবার ব্যাখ্যা দিয়ে দিব, এখন সমস্যা নেই। এবং গঠন অনুপাতে এখন দেখেন গঠন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের গঠনটা থাকলো না? গঠনটা একবারে খুবই সহজ। গঠনটা হচ্ছে আমাদের, গঠনটা হচ্ছে একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক আর যৌগিক। তাহলে মৌলিকটা আমরা শিখে ফেলছি। মৌলিক যেটা সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি যেটা। তাই মৌলিক স্বরধ্বনি আমরা আলোচনা করে ফেলছি যে আমাদের স্বরবর্ণ যে 11টি তার মধ্যে 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। আর এই 11টির বর্ণের মধ্যে যৌগিক স্বর বর্ণ রয়েছে বা স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে 2টি। সেই 2টি বর্ণ আমরা এখন শিখব। দেখেন, তাহলে এখন আমরা এখানকার ভাগটা একটু দেখে দেই। আমার মনে হয় আজকে আমাদের 17টা পৃষ্ঠা হয়ে গেছে, এবং আশা করি এখান থেকে যতগুলো এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ আপনার পারার কথা। আচ্ছা দেখেন, তাহলে মৌলিক হচ্ছে 7টি আমরা শিখে ফেলছি। যৌগিক তাহলে আমাদের অ, আ, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। দেখেন এইখানকার মধ্যে দেখেন, যেমন এটা মির্জাফর, এটা যেমন উচ্চারণ রি, ঠিক এরকম এই দেখেন এখানে আছে এই 2টা বর্ণ, এই ওই এবং ও, ওই এবং ও, এগুলো মৌলিকের মধ্যে হলো, সরি স্বরবর্ণের মধ্যে থাকলেও এই বর্ণগুলোকে ভেঙে আরও 2টা করে বর্ণ পাওয়া যায়। অকে ভাঙলে কোনোভাবে আর অন্য কোনো বর্ণ পাই না। আকে ভাঙলে আমরা আতে আকার লিখতে পারি, কিন্তু এটা তো আর বিশ্লেষণ না, এর একটা রূপ, সংক্ষিপ্ত রূপ। কিন্তু এই বর্ণগুলোকে আমরা যদি ভেঙে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই অ যোগ রস্বই, আর এটা পাই অ যোগ হচ্ছে রস্ব। দেখেন এরপরে অয়ের জায়গায় যদি আমরা ও দেই তারপরেও হবে, কিন্তু অয়ের জায়গায় আমরা এটা দিলেও হবে। তার মানে অয়ের উচ্চারণ 2টা, এই কারণে 2টাই রাইট। যদি 2টাই আসে তাহলে প্রথমটা দাগাবেন, দ্বিতীয়টা দাগাবেন না। যদি অপশনে যদি প্রথমটা না থাকে তাহলে দ্বিতীয়টা দাগাবেন। তাহলে ওইকে কেন যৌগিক স্বরধ্বনি বলতেছি, না স্বরধ্বনি ভুল বললাম, যৌগিক স্বর বর্ণ বলতেছি, কারণ এই বর্ণটাকে বিশ্লেষণ করলে আমরা 2টা আরও বর্ণ পাই, অ যোগ রস্বই। কিন্তু আমরা এগুলো কি দীর্ঘই কি ভাঙলে কি 2টা পাই, রস্বকে ভাঙলে কি 2টা পাই, দীর্ঘকে ভাঙলে কি 2টা পাই, আর রিকে ভাঙলে 2টা পাই, কিন্তু একটা তো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ পাই বাদে তো একে মির্জাফর বলতেছি। একে ভাঙলে কি 2টা পাই, পাই না। ওকে ভাঙলে কি আমরা 2টা পাই, পাই না। কিন্তু ওইকে ভাঙলে 2টা পাই, ওইকে ভাঙলে 2টা পাই, অ যোগ রস্বই
আর অয়ের জায়গায় আপনি ও লিখতে পারবেন। এটা কেন পাবেন, এটা উচ্চারণে আমরা ক্লিয়ার করব। অয়ের উচ্চারণ অনেক সময় ওকারের মতো হয়। অয়ের উচ্চারণ অনেক সময় ওকারের মতো হয়। তাহলে ওই এবং ও, এই দুইটাকে বলা হয় যৌগিক স্বর। যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কি না দেখেন, এখন এমসিকিউগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন তো এমসিকিউগুলো পারেন কি না। আচ্ছা, এই যে আমাদের আলোচনা, এগুলো আমি পরে আবার আলোচনা করে দিচ্ছি। এখন আমরা এমসিকিউগুলোতে যাই। এমসিকিউগুলোতে পারতেছেন কি না। আচ্ছা, দেখেন, সব প্রশ্নের উত্তর পারার কথা এখন। দেখেন, ধ্বনি সম্পর্কে একটা প্রশ্নগুলো একটু মানে এগুলো একটু কেউ করে দিই। হ্যাঁ, তাহলে দেখেন, 43তম বিশেষ পরীক্ষায় আসছে। এখন আমরা যে সলভ করব সমস্ত বিশেষ সহ যতগুলো চাকরি পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, সব প্রশ্ন এখন আপনার হাতের মুঠোয়, আশা করি হাতের মুঠোয়, বুঝে বুঝে মুখস্থ করে না। দেখেন, ধ্বনি সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়, অর্থাৎ শুদ্ধ নয়? ধ্বনি দৃশ্যমান, 100% দৃশ্যমান নয়। মানুষের ভাষার মূলে রয়েছে কতগুলো ধ্বনি, 100% সত্য কথা। মুখ দিয়ে যেটা উচ্চারণ করে সেটাই ধ্বনি। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। বাগধ্বনি বিষয়টাই হচ্ছে ধ্বনি। ধ্বনি উচ্চারণ এবং শ্রবণীয়, 100%। এই সবগুলো কথাই আমি বলছি। তা আমার ধ্বনি দৃশ্যমান নয়। ধ্বনি তো চোখ দিয়ে দেখা যাবে না, কারণ এটা মুখের উচ্চারিত বিষয়। পারছেন এটা? আচ্ছা, দেখেন, সবগুলো পারার কথা। কথার টুকরো অংশ হচ্ছে কি, কথার বিষয়টা কি, যেটা কথা, যেটা মুখ দিয়ে বলি সেটাই ধ্বনি। আছে ধ্বনি, এই যে ধ্বনি, অ্যান্সার হয়ে গেল। দেখেন, বাংলা ভাষায় মৌলিক মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক ধ্বনি, তাহলে মৌলিক ধ্বনিটা কিন্তু আপনি পারতেন না, এখন পাবেন। কারণ দেখেন, মৌলিক বলতে আমরা ওই যে 37টি হবে। কোন 37টি? স্বর, স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 60টি। আর ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। এই মোট হচ্ছে 37টি। এই যে ব্যাখ্যা দেওয়া আছে বইয়ে, দেখেন, স্বরধ্বনি 60টি, ব্যঞ্জন ধ্বনি 60টি। এই জন্য ব্যঞ্জন ধ্বনিটা আমাকে একটু পড়াইতে হইলো। তাহলে আপনি তো এখন এখানে বিপদে পড়তেন। এখন আমাকে বলতেন যে স্যার এটা কীভাবে আসলো, এই 30 কীভাবে আসলো? আমি তখন ব্যাখ্যা দিতে পারতাম না। এই জন্য আপনাকে দেখে দিলাম যে আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। তাহলে এখান থেকে 9টি বাদ। ওই 9টি কোন কোন 9টি বাদ সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি যে এই 9টি বাদ। 3 নম্বর প্রশ্নটা পাচ্ছেন। দেখেন, পড়াশোনা যদি গুছানো হয়, আপনি কেন প্রশ্নের উত্তর পাবেন না ভালোভাবে বলেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারার কথা। দেখেন, তাহলে দেখেন, প্রত্যেকটাই পরীক্ষা আসছে। দেখেন, এটা ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন চাকরি পরীক্ষা আসছে এটা প্রশ্ন। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্নের ব্যাখ্যা দেন। 4 নম্বর দেন, বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তা আমরা জানি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, কারণ আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। ওই 9টি বাদ, যে 9টি বাদ মনে আছে তো? লাস্টের ব্যঞ্জন বর্ণের লাস্টের 5টা, আর এদিকে মাঝখানে হচ্ছে ইয়, আর মধ্যাহ্ন, অন্তস্থীয় জ, এর পেটটা কাটিয়ে দিলে হয় মূর্ধন্য ষ, আর শেষের 4টা, 5টা, 9টা। এই 9টা হচ্ছে আমাদের ধ্বনি নয় এগুলো। তো এই জন্য ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। আচ্ছা, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? বাংলা ভাষায় 2 প্রকার, এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি হচ্ছে 3 প্রকার। তিনটা। অর্ধ স্বরধ্বনিটা আলোচনা করিনি, কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? তাহলে আমরা স্বরধ্বনি শিখছি, ব্যঞ্জন ধ্বনি শিখছি, আরেকটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, এটা ব্যাখ্যা দিছি। অর্ধ স্বরধ্বনিটা আমি এখনও বলিনি, এটা কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাখ্যা দেব। আচ্ছা, তাহলে 3টে প্রকার। আচ্ছা, তারপর বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? আবার একই প্রশ্ন, ধ্বনির সংখ্যা কয়টি? এখন দেখেন, যদি প্রশ্ন এখানে দেখেন, আমাদের এখানে কিন্তু 37টি নাই। যদি 37টি না থাকে, দেখেন, এটা মনোযোগ দেন, এটা খুবই জটিল একটা প্রশ্ন, এটা ব্যাখ্যা দিতে হবে ভালো করে। মনোযোগ দেন, এটা ব্যাখ্যা দিতে হবে ভালো করে আমার, নাহলে এই প্রশ্ন বুঝবেন না কখনো। এটা বইয়ে আছে, বইয়ের ব্যাখ্যাটা বুঝবেন না। দেখেন, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দেখাইছি 37টি। দেখেন, আমরা 37টি দেখাইছি। কী কী 37টি দেখাইছি? আমরা জানি যে ব্যবহৃত ধ্বনির সংখ্যা আমাদের, স্বরধ্বনি হচ্ছে কয়টি? স্বরধ্বনি হচ্ছে আমাদের 60টি, আর ব্যঞ্জন ধ্বনি
ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি, তাহলে হচ্ছে 37টি। 100% 37টি রাইট, কিন্তু আমাদের অপশনে 37টি নেই, 39টি আছে, 41টি আছে, 42টি আছে, 43টি আছে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, তাহলে ব্যবহৃত স্বরধ্বনি কয়টি? আরেকটি আছে, স্বরধ্বনি এক প্রকার, ব্যঞ্জনধ্বনি দুইটা, আর 3 নম্বর একটা বললাম সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই অর্ধ স্বরধ্বনিটা তখন যোগ হবে। যদি 37টি না থাকে সেক্ষেত্রে তখন হবে 4টি, তাহলে মোট এই 41টি। এই কারণে 41টি অ্যান্সার হবে। এটা তাহলে অনেকে বুঝবেন না যে এটা 41টি কী কারণে হলো, বুঝতে পারছেন? মানে যদি 37টি থাকে তাহলে উত্তম হচ্ছে 37টি দেখাবেন। যদি 37টি না থাকে, 37টি না থাকে সেক্ষেত্রে তখন এইভাবে রেজাল্টটা নিতে হবে। কারণ ব্যবহৃত স্বরধ্বনিগুলো আমাদের 3 প্রকার। একটা হচ্ছে কি ধ্বনি 3 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই যে প্রশ্নটা আমরা যে এখনই শিখলাম, এই যে এখানে দেখেন বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার, এই 3 প্রকার দিয়ে শিখলাম। এই যে বাংলা ভাষায় ধ্বনি 3 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি হচ্ছে 60টি, ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি, আর অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। এই টোটাল হচ্ছে 41টি। আর যদি 37টি থাকে তাহলে কিন্তু আর এইটাকে আমরা তখন ধরবো না, তখন আমরা সরাসরি 37টা দেখাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। রেফারেন্স দিছি প্রমিত বাংলা ব্যাকরণ, বাংলা একাডেমি প্রথম খণ্ড যে বইটা রয়েছে সেখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি মন গড়া ব্যাখ্যা দিতে পারি না, প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা এবং রেফারেন্স দেওয়া আছে, যে এটা যে 100% সত্য, এটা সেই রেফারেন্সটা দেখলে আপনি বুঝতে পারতেছেন। আচ্ছা, হ্যাঁ, দুইটা থাকলে আপনি 37 দেখাবেন মহিউদ্দিন, আমি তো বলে দিলাম 37 দেখাবেন। আর দুইটা থাকার সম্ভাবনা নাই, থাকলে আপনি 37 দেখাবেন। আচ্ছা, বাংলা ভাষায় ব্যঞ্জন মূলের সংখ্যা কয়টি? ব্যঞ্জন মূল, আচ্ছা, তাহলে ব্যঞ্জন মূল হচ্ছে ওই যে আমরা ওইখানে পাইছি 30টি, স্বরধ্বনি পাইলাম কয়টি? স্বরধ্বনি পাইলাম 30টি। আর এটা এটা সরি, এখানে প্রশ্নটা আমি বুঝতে ভুল করতেছি, দেখেন আপনারাও দেখেন, একটু ভালো দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে ব্যঞ্জন মূলের সংখ্যা কয়টি? তাহলে ব্যঞ্জন মূল কয়টা? তাহলে ব্যঞ্জন মূল দেখেন, প্রমিত বাংলা ব্যাকরণ অভিধানের সম্পাদক পবিত্র সরকারের মতে 30টি ব্যঞ্জন আর 4টি হচ্ছে অর্ধ স্বরধ্বনি মূল, এ নিয়ে ব্যঞ্জন মূলের সংখ্যা হচ্ছে 34টি। সঠিক উত্তর হবে খ, এই 34টি হবে। তাহলে ব্যঞ্জন মূলের সংখ্যা যদি আসে তাহলে মনে রাখবেন ব্যঞ্জন ধ্বনি যে আমরা পাইলাম 30টি, আর অর্ধ স্বরধ্বনি মূল যে 4টি, এই 30 এবং 4 মিলিয়ে হবে এই 34টি। এটা ব্যাখ্যাটা পবিত্র কুমার সরকারের সম্পাদিত যে বইটা রয়েছে, অভিধানটা রয়েছে, সেই অনুপাতে এটা রেফারেন্স দেওয়া হয়েছে এটা। আচ্ছা, তাহলে আপনারা পারার কথা। এবার বর্ণ, বর্ণ নির্দেশক চিহ্নকে কী বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। আমরা জানি যেটা মুখ দিয়ে উচ্চারণ করি সেটা ধ্বনি, আর ধ্বনিটা যখন লিখবো, যখন উচ্চারণ করতেছি ধ্বনি, লিখলাম বর্ণ, উচ্চারণ করতেছি ধ্বনি, লিখলাম বর্ণ। তাহলে ধ্বনি লিখিত রূপকে, মানে নির্দেশক চিহ্ন মানে লিখিত রূপকে, লিখিত রূপকে আমরা কী বলি? এই বর্ণ বলি। অর্ধ স্বরধ্বনি 4টি কী কী? আখি জানতে চাচ্ছে। আচ্ছা, আমি এটা বইয়ে এখন দেখে দেবো। এটা আপনি শুধু আপাতত মনে রাখেন, 5টা ভয়েল আছে না, এ, ই, আই, ও, ইউ। কৌশলটা দেওয়া আছে, এই 4টা ভয়েল থেকে বের হবে। আমরা এটা কিছুক্ষণের পরে দেখে দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রশ্নগুলোকে সলভ করে নিই। ঠিক আছে আখি, আমরা কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি এখানে। আপাতত মনে রাখেন ভয়েল 5টা থেকে আমরা বের করবো এখন। ভয়েল 5টা থেকে একটা ভয়েল বাদ দিব, বাকি ভয়েল 4টা থেকে আমরা বের করবো। আচ্ছা, আমরা কিছুক্ষণের পরে এটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, দেখেন বর্ণ হচ্ছে কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক, কারণ ধ্বনি যেটা দিয়ে লেখা হয় সেটাই হচ্ছে বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। বর্ণ এবং ধ্বনির পার্থক্য কি? চিহ্ন এবং অর্থ প্রকাশক। অবশ্যই চিহ্ন এবং অর্থ প্রকাশক চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ উচ্চারণ করতেছি আর লিখে প্রকাশ করতেছি, তাহলে অবশ্যই ধ্বনি বর্ণের একটা পার্থক্য চলে আসতেছে, চিহ্নের পার্থক্য একটা আসতেছে। একটা ধ্বনিতে কয়টি প্রতীক থাকে? একটাই থাকবে, যেটা ধ্বনি তো একটা প্রতীক, ঠিক না? বলছি একটা, তো লিখলাম একটাই হবে। আর যখন বলছি একটা, তখন লিখছি একটাই হবে। এইটাই হচ্ছে আমাদের একটি ধ্বনিতে কয়টি প্রতীক থাকে। আচ্ছা, এই ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, দেখেন এবার আসেন এবার দেখেন যে এগুলো সব পারার কথা। দেখেন ব্যাখ্যাগুলো এইভাবে দেওয়া আছে কিনা, দেখেন প্রত্যেকটারে দেওয়া আছে। এই যে ধ্বনি এবং বর্ণ জিনিসটা কি? ধ্বনি হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার মূল উপাদান। তাহলে ধ্বনিটা কি? উচ্চারিত বিষয়টা, উচ্চারিত কি মূল উপাদান। বর্ণ জিনিসটা কি? বর্ণ জিনিসটা হচ্ছে চিহ্ন বা প্রতীকী লেখ্যরূপ, অর্থাৎ লেখ্যরূপ। সেটা চিহ্ন হতে পারে প্রতীকী। ওকে,
মুখের ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, আর এটা লেখা ভাষার ক্ষুদ্রতম উপাদান। লিখে লিখে লেখে সবচেয়ে বর্ণ দ্বারা ক্ষুদ্রতম প্রকাশ পায়, ঠিক না? আর মুখে উচ্চারিত যে ক্ষুদ্রটা সেটা হবে ধ্বনি। ধ্বনিটাই হচ্ছে সর্বশেষ ক্ষুদ্র, আর লিখিত সর্বশেষ ক্ষুদ্র হচ্ছে কি আমাদের বর্ণ। ধ্বনি কানে শোনা যায়, যেহেতু মুখের বিষয় কানে শোনা যাবে, যেহেতু এটা বর্ণ চোখে দেখা যায় এবং দৃশ্যমান। ওকে, তারপর বর্ণমালা। তাহলে প্রত্যেকটি ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। তাহলে বর্ণমালা জিনিসটা কি? আমরা লিখিত লিপিবদ্ধ কোর্সে যে বর্ণ সমষ্টিগুলোকে, অর্থাৎ সরেয়া ক খ যে 11টা পাইলাম, ব্যঞ্জনবর্ণ যে 39টি পেলাম, এগুলোই হচ্ছে আমাদের কি বর্ণমালা। তাহলে বর্ণমালা কয়টা আছে আমাদের? একটা বর্ণমালা আছে। এই বর্ণমালাটাকে আবার আমরা ভাগ করছি মোট 2 ভাগে, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ। তাহলে টোটাল হচ্ছে আমাদের 50টি। তাহলে প্রশ্ন ঘুরে আসবে পরীক্ষায়, আবার ভুল করে দেখাইয়েন না যে যদি আসে বর্ণমালা কয়টি, অনেকে দেখা যায় বর্ণমালা 50টি। আরে বাবা, বর্ণমালা 50টি কেমন করে হবে? বর্ণমালা তো একটি হবে। যে বর্ণমালার মধ্যে স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। প্রশ্ন আসবে যদি বর্ণমালায় বর্ণ কয়টি, তাহলে দেখাবেন হচ্ছে 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। কিন্তু প্রশ্ন যদি আসে যে বর্ণমালা কয়টি, তো বর্ণমালা তো একটি থাকবে। এই বর্ণমালার মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ 2 ধরনের বর্ণ আছে। স্বরবর্ণগুলোকে বলতেছি আমরা ভয়েল, আর ব্যঞ্জন বর্ণগুলোকে বলতেছি আমরা কনসোনেন্ট, ঠিক না? আচ্ছা, আবার ওগুলোর মধ্যে আবার ওই মৌলিক স্বরধ্বনিগুলোকে একজাক্টলি আমরা আবার বের করব ওই আপনার ভয়েলের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সেগুলো ব্যাখ্যা আমরা পরে যাব। আমরা আপাতত একটু রিডিং পড়ে যাই। তাহলে ভয়েল সাউন্ড হচ্ছে 7টি, এই যে ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, ভয়েল, এই যে স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে আমাদের 7টি, এগুলোকে বলা হচ্ছে ভয়েল সাউন্ড। তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টি। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি যে স্বরবর্ণ কয়টি? 11টি। তাহলে 11টির মধ্যে স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 11টি। এই স্বরধ্বনিগুলোকে বলতেছি মৌলিক স্বরধ্বনি। এই স্বরধ্বনিগুলোকে বলতেছি মৌলিক স্বরধ্বনি। তাহলে এই যে এগুলো আমরা ব্যাখ্যা করছি। তাহলে স্বরবর্ণ কি? এগুলো বিস্তারিত এখানে ব্যাখ্যা আছে, বই আপনি বিস্তারিত পড়েন, বিস্তারিত পড়বেন। আপনি জাস্ট দেখে দিচ্ছি, আপনি বইটা রিডিং করেন, আপনি পাবেন এগুলো। এই পৃষ্ঠাটা কত নম্বর পৃষ্ঠা? এটা এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর পৃষ্ঠা। 9 নম্বর পৃষ্ঠাটা আলোচনা করতেছি। আচ্ছা, তার এর প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। কেন যায় না? এই যে ব্যাখ্যা দিচ্ছি, রি রসিকার রি। তাহলে এটা প্রকৃত স্বরধ্বনি কীভাবে আমরা বলবো? পরীক্ষায় যদি আসে যে কোন ধ্বনিকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না, তাহলে উত্তর দেখাবেন রি বর্ণটাকে প্রকৃত স্বরধ্বনি বলা চলে না। তারপর এ বর্ণটার ব্যাখ্যা আমরা দিই না, এটার একটু পরে ব্যাখ্যা দিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে ব্যঞ্জন ধ্বনি, তাহলে ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, আর ব্যঞ্জন বর্ণ 39টি। এগুলো আমরা আলোচনা করছি। তাহলে এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে এই 9টি বর্ণ, এই 9টি বর্ণকে আমরা কি এর উচ্চারণ নেই, এদের উচ্চারণ না থাকার কারণে আমাদের ব্যঞ্জন ধ্বনির প্রকৃত সংখ্যা হচ্ছে 30টি। আশা করি এগুলোর ব্যাখ্যা আমরা দিয়েছি, এগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। এবং বই যেহেতু আছে, বই আপনি রিডিং করেন ভালো করে। এইটা তো বইয়ের পৃষ্ঠা আমি বলতেছি, বইটা তো আপনার হাতে আছে, তাহলে আপনার বোঝার কথা। আচ্ছা, এবার দেখেন মৌলিক মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। কীভাবে? ওই যে দেখেন, আমাদের মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। 50টি বর্ণের মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট হচ্ছে 50টি। তাহলে পরীক্ষায় যদি আসে মোট বর্ণ কয়টি? মোট বর্ণ হচ্ছে 50টি। বর্ণমালা মোট বর্ণ কয়টি? 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। কিন্তু পরীক্ষা যদি আসে ধ্বনির সংখ্যা কয়টি, তাহলে বলবেন 37টি। কারণ ওই যে 11টির মধ্যে আছে 7টি, স্বরবর্ণ 11টির মধ্যে আছে কয়টি? 7টি, আর ব্যঞ্জনবর্ণ 39টির মধ্যে আছে কয়টি? 30টি। এই হচ্ছে 37টি। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই তো শুনলেই হচ্ছে ধ্বনি, চোখে দেখলেই হয় বর্ণ। অসাধারণ। আচ্ছা, মঈনুদ্দিন লিখছে। আচ্ছা, তাহলে আমরা এগুলোই ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, এগুলো সব আপনার পারার কথা। এখন এগুলোই বইয়ে দেওয়া আছে। বইয়ের বিষয়গুলো আমি আগে সুন্দর করে আপনাদের সাথে আলোচনা করলাম। তাহলে আপনি এখন রিডিং পড়লে বুঝতে পারবেন। বইটা চোখ দিয়ে মিলান, তাহলে হয়ে যাবে। এই যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে কী বলে? বর্ণমালা বলে। বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, বাংলা ব্যাকরণ অনুযায়ী বর্ণ কত প্রকার? 2 প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, বাংলা ভাষায় বর্ণ কয়টি? বর্ণ কয়টি? অবশ্যই 50টি। কিন্তু যদি আসে ধ্বনি কয়টি, তাহলে হবে 37টি। বাংলা আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণে পূর্ণ ব্যবহৃত হয়? এটা হচ্ছে 45টি। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা এখন আমি দিলাম না। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এগুলো সব আমরা আলোচনা করছি। ক থেকে ল পর্যন্ত গোনাবেন কয়টা? দেখবেন যে 28টি বর্ণ আছে। ক থেকে ল পর্যন্ত এটা গুণে দেখতে হবে, এটা কিচ্ছু না, দেখবেন। বিসর্গ কি? বিসর্গ একটা বর্ণ, কারণ 39টি বর্ণের মধ্যে বিসর্গ একটা বর্ণ না? অবশ্যই বর্ণ। এই যে বর্ণ গেল। আচ্ছা, এই দেখেন, তারপর হচ্ছে
গঠন অনুপাতে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, একটা যৌগিক, একটা হচ্ছে মৌলিক। মৌলিকটা কোনটা? ওই যেগুলো আমরা পাইলাম স্বরধ্বনি, যেগুলো স্বরধ্বনি হচ্ছে মৌলিক। এই মৌলিকের মধ্যে আ বর্ণটাকে কি করছে? 1974 সালে ভাষাবিজ্ঞানী আব্দুল হাই এ ধ্বনিটাকে নামকরণ করেন এবং বাংলা মূল স্বরধ্বনি তালিকায় প্রতিষ্ঠা করেন। তাহলে আমাদের স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 6টি, কিন্তু বর্ণ হচ্ছে আমাদের কয়টি? 7টি। তাহলে আমাদের কিন্তু এখানে এ বর্ণটা কিন্তু আমাদের কি, এই এ বর্ণটা এখানে দেখেন, এখানে একটা চমৎকার প্রশ্ন দেখেন, খুব মনোযোগ দেন। এখানে এখনই ভুল করে ফেলবেন। দেখেন, আমি প্রশ্ন করলে আপনি ভুল করতেন, কিন্তু যেহেতু সময় না আমি দ্রুত বলতেছি। দেখেন, আমরা কিন্তু মৌলিক স্বরধ্বনি পেলাম 7টি, কিন্তু এ ধ্বনিটা কিন্তু যেহেতু এটা ধ্বনি, যেহেতু এটা বর্ণ নাই, কারণ আমরা দেখলাম যে এই বর্ণগুলো কি, এই বর্ণগুলোর মধ্যে এটার লিখিত রূপ আছে, 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 এটা কিন্তু এ বর্ণটা তো আব্দুল হাই এখানে ঢুকাইছে। এই কারণে এটা তো আমরা উচ্চারণ পাই না, এই কারণে এটাকে আমরা বর্ণ বলবো না। এই কারণে মৌলিক স্বরবর্ণ বললে বলবেন যে 6টি, আর ধ্বনি বললে বলবেন কয়টি। তার মানে প্রশ্নটা দেখেন কীভাবে আসতে পারে, ভেজাল লাগবে। দেখেন, তাহলে দেখেন স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। ওকে। 2 নাম্বার, স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি কয়টি? 9। কয়টি? স্বরধ্বনি হচ্ছে 7টি, কারণ ওই যে আমাদের বাদ পড়ে গেল ওগুলো। তারপরে আবার যদি আসে 3 নাম্বার, স্বর মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? তাহলে বলবেন 7টি। অর্থাৎ স্বরধ্বনি যেটা, এটার আরেকটা নাম হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিন্তু পরীক্ষায় যদি আসে মৌলিক স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ, মোট স্বরবর্ণ কিন্তু চাই নেই, মৌলিক স্বরবর্ণ। অর্থাৎ এই যে 7টা, এই 7টার মধ্যে একটা বর্ণ নয়, এই যে এ বর্ণটা যে নয়, এই জন্য মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। এই যে গ্যামজাম এখনই হয়ে যাবে। দেখেন, বুঝতে পারছেন কি না? এখনই এটার ব্যাখ্যা ভালো করে না দিলে এখনই ভুল করতেন। আমি যদি বলতাম মৌলিক স্বরবর্ণ কয়টি, সবাই বলতেন হয় 7টি বলতেন, নতুবা 11টি বলতেন, কেউ 6টি বলতেন না। কেউ 6টি 100% আমি জানি, এটা কেউ অ্যান্সার দিতে পারতেন না। বুঝতে পারছেন? তার মানে স্বরবর্ণ 11টি। প্রশ্ন দেখেন, স্বরবর্ণ 11টি, স্বরধ্বনি 7টি, স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরধ্বনি 7টি। এইটার আরেকটা আছে, এটা নাম স্বরধ্বনি, যেটা সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিন্তু মৌলিক স্বরবর্ণ যদি বলে 7টাও অ্যান্সার হবে না, 11টা হবে না, হবে 6টা। কেন? এই 7টার মধ্যে এ বর্ণটা তো এর কোনো লিখিত রূপ নাই, এটা মৌখিক রূপ রয়েছে। এই কারণে এটা ধ্বনি, কিন্তু এটা বর্ণ নয়। এই কারণে মৌলিক স্বরবর্ণ হচ্ছে আমাদের 6টি। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষায় স্বরমূলের সংখ্যা কয়টি? অবশ্যই 7টি। অর্থাৎ যেটা মৌলিক স্বরধ্বনি সেটি স্বরমূল, একই জিনিস। একটি কি? একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, কারণ আমাদের 7টা আছে, 7টার মধ্যে এটা মৌলিক স্বরধ্বনি কোনটি? আমরা জানি এই দুটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এগুলো নয়। ওই যেহেতু যৌগিক স্বরধ্বনি, ওই যৌগিক স্বরধ্বনি। রি হচ্ছে কি? এটা প্রকৃত স্বরধ্বনি বলা যায় না। মূল স্বরধ্বনি নয় কোনটি? তাহলে ও স্বরধ্বনি নয়, কারণ এটা যৌগিক স্বরধ্বনি। কারণ এটাকে আমরা ভাঙলে পাই অযোগ রস্য অথবা ও যোগ রস্য। এই তো, এই যে ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ আব্দুল হাই, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, ধ্বনিটাকে প্রতিষ্ঠা করছে, মৌলিক স্বরধ্বনির মধ্যে প্রতিষ্ঠিত করছে, সেই জিনিসটাই বলছে এখানে। আচ্ছা, অনুনাসিক, এই যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে না, মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আমরা খেয়াল আছে কিনা আপনারা দেখেন, আমরা বলছিলাম স্বরেয়, স্বরেয়া, রসই, দীর্ঘই, রসৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। আমরা বলছিলাম যে প্রথম 2টা আমরা নেব, প্রথম স্বরবর্ণ 2টা নেব, অ নেব, তারপরে প্রত্যেকটা জোড়া একটা করে, এই যে এই 2টা রস্য দীর্ঘের মধ্যে রস্য, এ ও এর মধ্যে নেব এ, ও এর মধ্যে নেব ও। এইগুলোর, এই বর্ণগুলোর উপর যদি চন্দ্রবিন্দু দিই, তাহলে সেটাকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। কিছু না, মৌলিক স্বরধ্বনিটা তাদের মুখস্থ হয়ে গেছে। আর এই মৌলিক স্বরধ্বনিগুলোর উপর যদি চন্দ্রবিন্দু দেন, তাহলে হয়ে যাবে অনুনাসিক স্বরধ্বনি। নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? দেখেন যে স্বরবর্ণ, কিন্তু তার মধ্যে চন্দ্রবিন্দু আছে, সেটা মৌলিক স্বরধ্বনি। তার মধ্যে চন্দ্রবিন্দু থাকলে সেটাকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। তো অনুনাসিক স্বরধ্বনি কি? মৌলিক স্বরধ্বনির উপর যদি চন্দ্রবিন্দু দেই, তাহলে সেটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই যে অর্ধ স্বরধ্বনি, এই যে কে যেন জানতে চাইলো, স্টুডেন্ট আমাদের কে যেন আফিয়া আখি মানে জানতে চেয়েছিল। এই যে দেখেন, অর্ধ স্বরধ্বনি আমাদের এখন শিখে ফেলবো। অর্ধ স্বরধ্বনি কি? এই যে ভয়েল 5টা আছে না,
এ ই আই ও ইউ, এই ভয়েল পাঁচটার মধ্যে আপনি যদি এটা বের করেন তাহলে হয়ে যাবে। দেখেন দেখেন এই পেড ব্যাচে যারা আছেন, এই ক্লাসটা আপনাদের জন্য আমি আরেকবার নেব। হুম, এই যে 100% ভুল করতাম, দেখছি নূরজাহান চমৎকারভাবে লিখে ফেলছে। আচ্ছা, না পারলে কেউ যদি স্বীকার করে, তাতে এটা কি, তাতে উদারতার প্রকাশ পায় এবং সে যে ভালো স্টুডেন্ট সেটা প্রমাণিত হয়। হুম, অনেকে জানে না কিন্তু এমন ভাবসাব দেখায় যে প্রচুর জানি, এরকম কখনোই ভাবা যাবে না, এবং টিচারকেও ভাবা যাবে না আমি কি সব জানি, এমন কিছু জানি না যে আপনারা জানেন আমি জানি না, এরকম হতে পারে। এটা সাথে সত্য কথা, এই সত্য কথাটা সবাইকে মেনে চলতে হবে। পৃথিবীতে সবাই সব কিছু জানে না, কিছু কিছু জ্ঞান এমন মানুষের কাছে পাওয়া যায়, এটা অবাক হয়ে যায়। একটা ছোটো বাচ্চার কাছেও আমরা জ্ঞান শিখতে পারি। যেহেতু আমরা টিচার মানুষ, আমরা বেশি দিন 8, 10, 15 বছর ধরে পড়াচ্ছি, এই পড়ানোর কারণে আমরা বেশি জানবো, এটা স্বাভাবিক। কারণ একে পড়া যদি আপনার 8, 10টা করে ব্যাচে যদি আপনি পড়া থাকে, এবং এই বইগুলো আমরা বই লিখছি, তারা বই লিখতে গেলে কত বিষয়গুলো পড়তে হয়, তারপর তো একটা লিখতে হয়। তো এই কারণে আমরা একটু বেশি জানবো, এটা স্বাভাবিক, ঠিক না? তাহলে এই কারণে আমরা চেষ্টা করতেছি যে আপনাকে সর্বোচ্চ শেখানোর, যেন প্রত্যেকটা ধরে ধরে জিনিসগুলো আপনাকে শেখাতে পারি। আচ্ছা, তাহলে দেখেন যে ভয়েল পাঁচটা আছে না, এ ই আই ও ইউ। হুম, তাহলে এই ক্লাসটা কিন্তু আমি আরেকদিন নিব পেড ব্যাচের স্টুডেন্ট, সেদিন কিন্তু শুধুমাত্র পেড ব্যাচের স্টুডেন্টরাই পাবে। এর মধ্যে অনেক মানে কৌশলগত দিক রয়েছে, আজকে সময় সম্পূর্ণ করতে পারলাম না, কারণ দেখা গেল যে আমরা কতক্ষণ নিয়ে নিলাম ক্লাস। দেখেন প্রায় আমাদের 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে। 1.5 ঘন্টা এখনও হয়নি, হ্যাঁ হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে, কারণ 10 মিনিট পর ক্লাসটা শুরু করছি। আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর নাহলে তো আমি আজকে ক্লাসে নিতে পারতাম না। আচ্ছা, তো যাই হোক, ক্লাসটা আমরা চমৎকারভাবে শেষ করতে চাই। তাহলে এই যে ভয়েল পাঁচটা আছে না, তার মধ্যে এটা বাদ দেন, আমরা কি লিখি, একার লিখি না? এই যে আমাকে যদি লিখি আ মা কে, তাহলে কি লিখি যে আ মা কে, তাহলে একারে ই লিখছি, এই দেখেন। তা আইতে কি লিখি, রস্বই। ওতে কি লিখি, ও। আর ইউতে লিখি কি, রস্য। এই যে ভয়েল যে পাঁচটা আছে এটা বাদ দিয়ে দিলাম। এই বাকি যে বাকি যে চারটা বর্ণ আছে, এই চারটা বর্ণকে বলা হয় অর্ধস্বরধ্বনি। এখন অর্ধস্বরধ্বনি কেন বলা হয়, এগুলো কিন্তু জটিল ব্যাখ্যা রয়েছে, এটা ব্যাখ্যা দিতে গেলে 5 মিনিট লাগবে। তো এটা আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে এটা দেওয়াবো। এটা পেইড ব্যাচের স্টুডেন্টকে আমরা এটা দিব। তাহলে এটা কেন আমাদের অর্ধস্বরধ্বনি, এটা কেন আমাদের অর্ধস্বরধ্বনি। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে দেখেন, তাহলে এগুলোর ব্যাখ্যা আমরা দেবো। আপাতত আপনি মনে রাখেন যে অর্ধস্বরধ্বনি হচ্ছে চারটি, এই অর্ধস্বরধ্বনি চারটি কী কী আমরা ভয়েল পাঁচটা থেকে বের করব, এটা আমাদের একটা কৌশল দিয়ে আমরা বের করবো, জাস্ট এতটুকুই। আচ্ছা, এখন এই অর্ধস্বরধ্বনি থেকে কিছু প্রশ্ন আপনি পাবেন না। দেখেন নিচের কোনটি অর্ধস্বরধ্বনি, আপনি পাবেন এটা যে ও হচ্ছে অর্ধস্বরধ্বনি। নিচের কোনটি অর্ধস্বরধ্বনি নয়, তাহলে অবশ্যই ওই নয়, কারণ এ হয় ও হয়, কারণ ভয়েল হচ্ছে কি, এই যে ইতে আমরা পাইছি একার, আইতে পাইছি রস্বইকার, ওতে পাইছি আমরা ওকার, আর ইউতে হচ্ছে আমরা কি, ইউতে হচ্ছে আমরা ইউ রস্যকার। তাহলে এটা হয়, এটা হয়, এটা হয়, তাহলে এটা নয়। এটা পাবেন, এইভাবে বের করবেন, যেভাবে পড়াচ্ছি এইভাবে প্র্যাকটিস করবেন। এই যে মই কথাটির অর্থ, মই কথাটিকে ইকে কি বলে, অর্ধস্বর বলে। কেন অর্ধস্বর বলে এটার ব্যাখ্যা আমি পড়াইনি, এটা আমি অন্য একদিন ব্যাখ্যা দিব। দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, মইয়ের রস্বইকে কেন আমরা কি বলবো, এটা তো আমরা রস্বস্বর ধ্বনিও রস্বস্বরও বলতে পারি না, কারণ রস্বস্বরের মধ্যেও তো এই রস্বইটা রয়েছে, এবং এই রস্বইটা আবার অর্ধস্বরের মধ্যে আছে। তাহলে কোনটা দাগাবেন, এটা দাগাবেন না এটা দাগাবেন, এটা একটা ঝামেলা না? এটার ব্যাখ্যা তাহলে আমাকে রস্বস্বর এবং এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে তারপর আসতে হবে। আচ্ছা, দ্বিস্বর। দ্বিস্বরে দেখেন যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কিন্তু 25টি। এখানে ভুল করার সম্ভাবনা 99%। দেখেন এখানে ভুল করে অনেকে মনে করে, দেখেন যৌগিক স্বরবর্ণ যদি বলে স্বরবর্ণ, তাহলে হবে কিন্তু 2টি, কিন্তু যদি বলে যৌগিক স্বরধ্বনি, তাহলে কিন্তু হবে 25টি। এটা খুব মনোযোগ দিয়ে দেন, খুব মনোযোগ দেন। এটার ব্যাখ্যা আমি আরেকদিন দিব, পেট ব্যাচে দিব, যে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। কিন্তু অনেকে মনে করে যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে মনে হয় 2টি, এই ভুল করে। কিন্তু না, এগুলো ধ্বনি জিনিসটা তো আমি বললাম, ধ্বনি জিনিসটা আলাদা, যেটা মুখে উচ্চারিত করা যায়, আর বর্ণটা
তাহলে এগুলো দেখেন, আমি একটু দেখে দেই। একটু দেখে দেই, এই দেখেন, এই যে 25টা আছে আমাদের বই, এই দেখেন, এই যে 25টা, এই 25টা কিন্তু আমাদের যৌগিক স্বর ধ্বনি, যৌগিক স্বর ধ্বনি। আর এই 25টার মধ্যে ওই এবং ও, এইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ যদি পরীক্ষায় আসে তাহলে বলবেন যে 2টি, আর যদি বলে যৌগিক স্বর ধ্বনি কয়টি তাহলে বলবেন যে 25টি। এটা কিন্তু খুবই চমৎকার করে মাথায় রাখতে হবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা 99%, 99% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারছেন? 90% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে আমরা মোটামুটি 80% শেষ করছি, আর 20% থাকলো। 20% আমি যে কোনো দিন এই ক্লাসটা আরেকদিন নিয়ে নিব, সেদিন আমরা আরও এই 20% আলোচনা করব। যেহেতু আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো, সেহেতু আমরা প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়াইছি। কিছু পৃষ্ঠা আমরা এখনও বাদ পড়ছে, কারণ এই যে এই পৃষ্ঠাটা আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিইনি, এই 25টার আমি ব্যাখ্যা দিইনি, অর্ধস্বরধ্বনিটার আমি ব্যাখ্যা দিইনি। হ্যাঁ, তো এগুলো একটু থাকুক, কিছু পেড ব্যাচের জন্য থাকুক। কেন আপনারা আশা করতেছেন যে স্যার সবাই যদি ফ্রি দেন তাহলে আমরা টাকা দিয়ে, এত টাকা দিয়ে ভর্তি হইলাম কেন? 500 স্টুডেন্ট আমরা ভর্তি হয়েছেন টাকা দিয়ে, ঠিক না? এই জন্য কিছু কিছু জিনিস থাকুক যেটা স্পেশালভাবে আপনাদেরকে শেখানো হবে। তাহলে শুভরাত্রি, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।